হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে এবং স্বাগতম। আজকে আমাদের প্রথম ক্লাস ইতিহাস প্রথম পত্র এবং প্রথম অধ্যায় এসএসসি 2024 ব্যাচের সাথে। তো চলে আসলাম আমরা। দেখতে যাচ্ছি আমার সাথে কে কে আছে। ওকে, অনেকে আমাকে দেখতেছো। আচ্ছা, একটু আমাকে জানাবে যে কারা কারা আমাকে দেখতেছো এবং আমার সাউন্ড ঠিক আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস ক্লিয়ার কিনা। হ্যাঁ, একটু জানাবে ভাইয়াকে যে সব কিছু ক্লিয়ার কিনা এবং তোমরা ভাইয়াকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। এবং এসএসসি 24 ব্যাচের সাথে খুব সম্ভবত এটাই আমার প্রথম ক্লাস এবং ইতিহাস যাদের আছে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। কারণ আজকের এই এক ক্লাস থেকেই তুমি সৃজনশীল বলো, এমসিকিউ বলো, সব কিছু ইনশাল্লাহ কভার করতে পারবে। ঠিক আছে। ওকে, শিকা খাতুন, রাশেদ আহমেদ নিলয়, সাদিয়া, ওকে, তামান্না জান্নাত তমা, সাজিদুর রহমান শিহাব, ওকে, অনেকেই আমাকে দেখতেছ। হ্যাঁ, একটু ক্লাসটা তোমরা হচ্ছে ক্লাসটা করবে আর ক্লাসটা হচ্ছে একটু শেয়ার করে দিবে এবং বন্ধুরা যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবে এবং কে কোন কলেজ থেকে দেখতেছো একটু জানাবে, কে কোন কলেজের আসো। হ্যাঁ, কোন কলেজ থেকে কে, আমরা তাহলে জানতে পারবো যে অ্যাকচুয়ালি কোন কোন কলেজের স্টুডেন্টরা আমাদের সাথে আছে। ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই এবং তোমাদেরকে বলে দিচ্ছি পরিণতি ইতিহাস কি আলাদা? হ্যাঁ, অবশ্যই পরিণতি আর ইতিহাস তো অবশ্যই আলাদা, তাই না? ওয়ালাইকুম আসসালাম নূপুর আক্তার। এসএসসি 25ও আছে আমাদের সাথে। হ্যাঁ, এসএসসি 24-25 সবাই ক্লাসটা করতে পারবে। এসএসসি 24 যেহেতু একদম শেষ প্রান্তে, তো এসএসসি 24 এবং এসএসসি 25 যাদের সামনে ইয়ার ফাইনাল আছে এবং সামনে অনেক পরীক্ষা আছে তাদের জন্য আজকের ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। ঠিক আছে। সো এসএসসি 24 এবং এসএসসি 25 সবাই কিন্তু আজকের ক্লাসটি করতে পারবে। হ্যাঁ, ওকে, ভালুকা সরকারি কলেজ ময়মনসিংহ থেকে আমরা দেখতে পাচ্ছি নূপুর আক্তার, তারপর সাদিয়া ইসলাম আছে আমাদের সাথে। হ্যাঁ, তো আজকের ক্লাসটা আমি প্রথমেই বলে দিচ্ছি যে আজকের ক্লাসে হচ্ছে আমি কি কি করাবো তোমাদের। জানা তোমরা হচ্ছে জানতে চাইতে পারো যে ভাই আজকে কি কি পড়াবেন। তো আজকে হচ্ছে আমি ফার্স্টে কিছু এমসিকিউ সলভ করাবো, তারপর হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে তথ্যগুলা সেগুলো দেখাবো। তারপরে তোমরা কিভাবে এমসিকিউর পরে হচ্ছে কিভাবে কোন কোন এমন 15টা জ্ঞানমূলক প্রশ্ন দিব যে 15টা জ্ঞানমূলক দিয়ে ইনশাআল্লাহ তোমার এসএসসি কভার হয়ে যাবে। ঠিক আছে, শুধু প্রথম পত্র প্রথম অধ্যায়ের জন্য। তারপরে এসএসসি 15টা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন দিব, অনুধাবনমূলক 15টা দিব, সেগুলো দিয়ে ইনশাআল্লাহ হয়ে যাবে খুবই বাছাইকৃত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তারপরে হচ্ছে কি দিব, সৃজনশীল কিভাবে লিখতে হয় এবং কিভাবে কিরকম সৃজনশীল আসতে পারে তোমাদের সেরকম কিছু দেখাবো। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ তুমি আসলে কিভাবে ট্রিকি ওয়েতে অ্যান্সার করতে পারবো সেগুলো দেখাবো। আর আজকের ক্লাসটা শুধু ইতিহাস, এটা শুধু এসএসসির জন্যই না, এটা হচ্ছে এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এগুলাই তোমার এডমিশনে গেলে পড়তে হবে, এই জিনিসগুলাই তোমাদের জন্য এডমিশনে গেলে পড়তে হবে। সো এসএসসি, ইতিহাস এবং হচ্ছে এডমিশন দুইটাই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওকে, সো আজকের ক্লাসটা যারা করবা তারা কিন্তু এডমিশনে অনেক অনেক আগে থাকবা। তো আমি প্রথমেই জানতে যাচ্ছি যারা আমার সাথে আসো তারা কি হচ্ছে সবাই কি হচ্ছে এসএসসি 24 নাকি এসএসসি 25 একটু জানাও। ঠিক আছে। এবং কে কোন কলেজ থেকে, হ্যাঁ, বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। আর আবারও বলে দিচ্ছি আজকের এই ক্লাসটা যারা শেয়ার করবে এবং বন্ধুদেরকে মেনশন দিবে, তোমরা পেজে আমাদের এই আইডেন্টিফিকেশন পেজে নক দিলে আমরা তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো। দেখো এখানে গুরুত্বপূর্ণ প্রথম পত্র প্রথম অধ্যায়ের এমন 30টা এমসিকিউ আমি তোমাদের সলভ করাবো এবং অ্যান্সার সহ দিয়ে দিব। যেই 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমরা এই 30টা গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার জানলেই তোমরা হচ্ছে এখান থেকে 3-4 নাম্বার পেতে পারো। ঠিক আছে, এমন গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আমি তোমাদের জন্য আরো কি কি রাখতেছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন, এমন 15টা অনুধাবনমূলক প্রশ্ন। তারপরে হচ্ছে সৃজনশীল এই বছরের জন্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ,
তারপর হচ্ছে সরকারি আজিজুল হক কলেজের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল রাখতেছি, তারপরে হচ্ছে তোমাদের এই যে গুরুত্বপূর্ণ কিভাবে তোমরা আসলে অ্যান্সার করলে বেশি বেশি মার্ক পেতে পারো। আমরা এমন মনে করি যে ইতিহাসে বা আর্টসের স্টুডেন্টরা যতই লেখুক টিচাররা নাম্বার দেয় না, এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ হচ্ছে ভাই তোমরা যে লিখবা তোমরা ট্রিকি ওয়েতে লিখতে হবে, এমন ভাবে লিখতে হবে যাতে টিচার তোমাকে 10-এ 9 বাদ দিতে বাধ্য হয়, এমন ভাবে ট্রিকি ওয়েতে লিখতে হবে। আর কিভাবে লিখলে তোমরা বেশি নাম্বার পাবা সবকিছু কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করব, ঠিক আছে? সো চলো তোমাদের সাথে আজকের প্রথম ক্লাসটা খুব ভালোভাবে শুরু করে দিই ইনশাআল্লাহ। তো যারা যারা আজকের এই পিডিএফটা পেতে চাও, যারা যারা আজকের এই পিডিএফটা পেতে চাও, তোমাদের কষ্ট করে লিখতে হবে না, সম্পূর্ণ পিডিএফটা আমরা সবাইকে দিয়ে দিব। শুধু ক্লাসে হচ্ছে শেয়ার দিয়ে কমেন্টে ডান লিখে অথবা বন্ধুদেরকে মেনশন করে দাও, 3 থেকে 4 জন বন্ধুকে মেনশন করে দাও আর পিডিএফটা ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবাইকে দিয়ে দিব। ওকে, তারপর চলো আজকে আবারও বলে দিচ্ছি যে আজকের ক্লাসটা কিন্তু হচ্ছে এসিসি এবং এডমিশন, যারা সামনে এডমিশন দিবা ভাবতেছো সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সো কেউ মিস করবে না ক্লাসটা। চলো ক্লাসটা শুরু করে দেই। ওকে, তো চলো প্রথমেই আমরা শুরু করে দিচ্ছি। যারা এসিসির ইতিহাসের স্টুডেন্ট আছো তোমরা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো আশা করি অবশ্যই পারার কথা, কারণ এগুলোই হচ্ছে বিভিন্ন বোর্ডে কিন্তু একটা তোমাদেরকে চোরা টেকনিক শিখিয়ে দেয়। কি চোরা টেকনিক? যে তুমি যদি হচ্ছে এসএসসির বিগত কয়েক বছর যে প্রশ্নগুলো আসে সেগুলো যদি একটু ভালো করে রিভাইজ দিয়ে যাও, এমসিকিউ বলো, তারপর হচ্ছে জ্ঞানমূলক বলো, সৃজনশীল বলো, সেখান থেকে তুমি 80% কমন পেতে পারো। কত? 80%। ভাই আমরা নিজেরাও সেম জিনিসটা করতাম। সবার প্রথমে হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সেগুলো একদম ভালোভাবে একদম কি ভাজা ভাজা করে ফেলতাম, তারপরে বিভিন্ন কলেজে যে জিনিসগুলো আসে সেগুলো পড়ে ফেলতাম। সো আজকে আমার এই ক্লাসটা করলে তোমার বিশ্বাস করে আলাদা করে টেস্ট পেপারও পড়া লাগবে না, এমন ভাবে আমি এই আজকের পিডিএফটা সাজাইছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবা, সবাই পিডিএফটা পেয়ে যাবা। কি করতে হবে? জাস্ট ক্লাসটা শেয়ার করো আর বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? খুব সুন্দর, খুব সুন্দর। চলো বাহ, অনেকে আমার সাথে আছে, আমি সবার নাম পড়বো। চলো আগে আমরা শুরু করে দিই, ক্লাসটা শুরু করি। এই যে দেখো, প্রথমে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা থেকে একটা প্রশ্ন মাস্ট তুমি পাবা, এটা জ্ঞানমূলকে পাবা, এমসিকিউ পাবা, অনুধাবনমূলক কোনো না কোনো কিছুতে পাবা। এই যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে? ওয়ারেন হ্যাস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড কার্জন, লর্ড ক্লাইভ। দেখি অ্যান্সার দিয়ে ফেলো, দেখি লক্ষ্মী ভাইয়া আপুরা অ্যান্সার দিয়ে ফেলো, দেখি কে কে পারে। যারা যারা পারবে সবার জন্য আজকে গিফট থাকবে, ঠিক আছে? আর আবারও বলে দিচ্ছি, যারা আজকের আমি কিছু হোমওয়ার্ক দিব, আমি আজকের ক্লাসের পরে কিছু হোমওয়ার্ক দিব, যারা হোমওয়ার্ক গুলো খুব ভালোভাবে করতে পারবে তাদের জন্য গিফট থাকবে। তাদের জন্য কি থাকবে? গিফট থাকবে। আমি ক্লাসের শেষের দিকে কি করতে হবে না করতে হবে সব বলে দিব, ঠিক আছে? যারা জুবাইর ভাইয়ের কাছ থেকে গিফট পাইতে চাও তারা অবশ্যই আজকের ক্লাসটা ভালো করে ফেলো। ওকে, হ্যাঁ, বন্ধুদেরকে মেনশন করে দাও। বাহ, অনেকে আমাদের সাথে দেখতে পাচ্ছি। দেওয়ান দীপ চৌধুরী বলছে ওয়ারেন হেস্টিংস, অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক সে বলছে ওয়ারেন হেস্টিংস। তারপরে হচ্ছে শিকা খাতুন বলছে লর্ড ক্লাইভ, ফাইজা রহমান বলছে লর্ড ক্লাইভ। স্যার বই কি লাইন টু লাইন পড়া লাগবে? না, বই লাইন টু লাইন পড়া লাগবে না। আমি তোমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিব আর গুরুত্বপূর্ণ লাইন দিয়ে দিব যেগুলো পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? বই লাইন বাই লাইন পড়া লাগবে না। এখন অনেকেই চিন্তা করতেছো ভাই এত কম সময় কিভাবে পড়বো, কি পড়বো না, কি পড়বো না বুঝতে পারতেছি না ভাইয়া, তাদের জন্য আমার এই একটা ক্লাসই এনাফ ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে রাকিবুল ইসলাম রাকিব, তারপরে হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন, 1 নাম্বার 100%। মোহাম্মদ মোর্শেদ বলছে 1 নাম্বার 100%। বা মোর্শেদ অনেক দেখতে পাচ্ছি, সে হচ্ছে অনেক বেশি কনফিডেন্স। হ্যাঁ, এরকম বেশি কনফিডেন্স কিন্তু তোমাদের জন্য দরকার। কোথায়? পরীক্ষার খাতায় কিন্তু এমন কনফিডেন্স কিন্তু অনেক দরকার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 1-এর। দেখো, দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক হচ্ছে লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে? লর্ড ক্লাইভ। এবার দ্বৈত শাসন ব্যবস্থাটা কি সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাই দেবো, ঠিক আছে? একদম বিস্তারিত। আর এই কয়েকটা তথ্য জানলেই তোমার আর কিছু লাগবে না দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে, ঠিক আছে? এবার আসো আমরা 2 নাম্বার তথ্যটা দেখি। বক্সারের যুদ্ধ, এই যে বক্সার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 1757, 1764, 1765, 1772। দেখো, আজকের ক্লাসটা আবারও বলতেছি, যারা আমার সাথে ক্লাসটা করে ফেলবে তোমাদের এসিসি এবং এডমিশন 2 জায়গা থেকে তোমরা আগে যাবা, কারণ এগুলাই এডমিশনে গিয়ে তোমাদের পড়া লাগবে, ঠিক আছে? আর এখান থেকে অনেক প্রশ্ন থাকে। আচ্ছা, তারপরে কে কে অ্যান্সার করতেছে দেখি। আচ্ছা, তোমরা কি হচ্ছে শেয়ার দিচ্ছ?
মাত্র 3টা শেয়ার, মাত্র 3টা শেয়ার তোমরা দিছো। আচ্ছা তোমরা কি পিডিএফ নিতে চাও না তাই তো? ঠিক আছে, তোমরা যদি পিডিএফ না নিতে চাও আমরা পিডিএফ দিব না। তবে আজকে পিডিএফটা সত্যি অনেক গুছানো, অনেক টাইম নিয়ে ভাইয়া বানাইছি। সো পিডিএফটা তোমরা পড়লে অনেক উপকৃত হবা। আচ্ছা, দেওয়ানদীপ চৌধুরী বলছে 1764, মোহাম্মদ নূর ইসলাম বলছে 1764, ফাইজা রহমান বলছে 1764, খাতুবনে জান্নাত শিনু বলছে 1764। বাহ, সব তোমরা যত বলছে 1764, আমিও বললাম 1764। বক্সারের যুদ্ধ, একটু পরে বক্সারের যুদ্ধ নিয়ে আমরা বিস্তারিত জেনে ফেলবো। ঠিক আছে, এবার আসো 3 নাম্বার, পলাশির প্রান্তর ভারতের কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, ব্রহ্মপুত্র, ভাগীরথী, যমুনা। পলাশির প্রান্তর অর্থাৎ কোন পলাশি? ওই যে 1757 সালের 23 জুন যেই পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের সাথে যুদ্ধ হয়, এবং যেই যুদ্ধের ফলে বাঙালির সূর্যের অস্ত্র 200 বছর ডুবিত ছিল। ঠিক আছে, সো সেই একটা গুরুত্বপূর্ণ তথ্য, পলাশির প্রান্তর ভারতের কোন নদীর তীরে অবস্থিত? কে কে আনসার করতেছে আমি দেখতেছি। ওকে, আচ্ছা, নুসরাত সুমি বলছে 3 গ ভাগীরথী। বাহ নুসরাত সুমি, অনেক অনেক অভিনন্দন তোমাকে। রাকিবুল ইসলাম বলছে 3 সি, অনেক অনেক ধন্যবাদ রাকিবুল ইসলাম। সাদিয়া বলছে 3 সি, ফাইজা রহমান বলছে ভাগীরথী, মোরশেদ বলছে 3 নাম্বার হবে, নূপুর আক্তার বলছে 3 গ। বাহ, তার মানে সবাই তোমরা পাস, ভাগীরথী। খুব সুন্দর। তোমরা মনে রাখবা যে এই যে সিরাজউদ্দৌলা 1757 সালের 23 জুন যে যুদ্ধটা হয়েছে পলাশির যুদ্ধ, যেটাকে আমরা পলাশির যুদ্ধ নামে চিনি, সেই পলাশির যুদ্ধটা কোথায়? অথবা এই যে পলাশি কিন্তু হচ্ছে একটা গ্রাম। পলাশি কি? পলাশি কিন্তু হচ্ছে একটা গ্রাম। আর এই গ্রামটা কোথায় অবস্থিত? এই গ্রামটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এবং মনে রাখবা এই যে বাংলাদেশ, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো যে একটা বাংলাদেশের একটা ম্যাপ। তো এই বাংলাদেশের এই যে এই পাশে কিন্তু ভাগীরথী নদীটা, হারিয়াবাঙ্গা আছে এই পাশে, তারপর পাশেই কিন্তু হচ্ছে এই পাশে হারিয়াবাঙ্গা, আর এই পাশে হচ্ছে পলাশী নদী। ঠিক আছে, তো এই পলাশীর প্রান্তর হচ্ছে ভারতের ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তো এগুলো আরো বিস্তারিত আমরা তোমাদের পড়াবো, কোনো সমস্যা নাই। ভাগীরথী, তাহলে ভাইয়ার কথাগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে কিন্তু হচ্ছে তোমরা কি করতে পারবে? পরীক্ষার খাতায় লিখতে পারবে। কারণ পরীক্ষার খাতায় কি সৃজনশীল থাকে, আর তোমরা জানো যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, তাই না? পরীক্ষার খাতায় আমরা কিছু না জানলেও আমরা এতটুকু জানি যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। আর এই উদ্দীপকের গুরুত্ব অপরিসীমের সাথে যদি তুমি ভাইয়ার এই কথাগুলো মাথায় রেখা লিখে আসতে পারো, তাহলে কিন্তু উদ্দীপকের গুরুত্ব আরো বেশি অপরিসীম হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে চলো আমরা হচ্ছে 4 নম্বর প্রশ্নটা সলভ করে ফেলি। এই যে দেখো 4 নম্বর প্রশ্নটা, ইংরেজরা কত সালে ভারতে আসে? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই জায়গাগুলো থেকে কিন্তু এডমিশনে বেশি প্রশ্ন আসে। ইংরেজরা কত সালে ভারতে আসে? রিপ বাংলাদেশ ম্যাপ। আচ্ছা, আমি কিন্তু বাংলাদেশের ম্যাপ আরো সুন্দর রাখতে পারি, তবে এই যে ম্যাপটা আঁকছিলাম এটা মনে করো না খাইতে না খাইতে অবস্থা একটু খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা খাবারের আমরা ব্যবস্থা করবো আরো সুন্দর, আরো এটা মোটা মোটা সোটা হয়ে যাবে ম্যাপটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করে পাই, তোমরা এইভাবে লেখো, তাই না? আচ্ছা, 4 1 হবে বলছে মোহাম্মদ মোরশেদ। ওকে, মোহাম্মদ মহিউদ্দিন বলছে 4 ক অর্থাৎ 1608। তারপরে জাহিদ হাসান বলছে 1600, সাদিয়া বলছে 4 ক, নূপুর আক্তার বলছে 4 ক, কাউসার শিকদার বলছে ভাই আমি সব থেকে বেশি শেয়ার করছি। ওকে কাউসার শিকদার, তোমার জন্য অনেক অনেক বেশি দোয়া, এবং তুমি যেন হচ্ছে 4টা বউ পাও সেজন্য দোয়া করে দিলাম। ঠিক আছে, ওকে, খুশি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, যারা যারা এমন দোয়া পাইতে চাও তারা বেশি বেশি শেয়ার দিয়ে দাও। আচ্ছা, ইংরেজরা কত সালে ভারতে আসে? মনে রাখবা এখানে দুইটা অ্যান্সার, 1600 এবং 1608। এখন 1600 কাদের মতে, 1608 কাদের মতে? তোমরা যেহেতু এডমিশন ক্যান্ডিডেট, তোমরা 1600ই পড়ো। সরি, তোমরা এসএসসি দিবা, তোমরা 1600ই পড়ো। কারণ হচ্ছে তোমাদের সবগুলা বইতেই মোটামুটি 1600 দেওয়া। তোমাদের ইতিহাসের যে রাইটারদের বই আছে, আমি সবগুলা বই দেখছি, সবগুলা বইতেই মোটামুটি 1600 দেওয়া। আর এডমিশনের ক্ষেত্রে এটা আবার এসে 1608 ধরা হয়। ঠিক আছে, এটা 1608 ধরা হয়। সো তোমরা এখন যেহেতু এসএসসি, তোমরা 1600ই ধরো, তোমরা 1600 ধরেই পড়ো এটা, যে ইংরেজরা কত সালে ভারতে আসে? 1600 সালে। তবে মজার ব্যাপার যেটা, যে ইংরেজদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছে? মনে রাখবা 1600 সালে গঠিত হয়েছে। কত সালে? 1600 সালে গঠিত হয়েছে। এবং তারা কবে ভারতে আসে? 1600 সালে। এটুকু মাথায় রাখো, তারপরে পরে গিয়ে আরো বিস্তারিত তথ্য আমি দেখাবো। ঠিক আছে, ওকে। ভাইয়া কয়টা ক্লাস নেবেন? আমি তোমাদের জন্য ইতিহাস শেষ করার জন্য যতগুলা ক্লাস নেওয়া লাগে আমি ক্লাস নেব, কোনো সমস্যা নাই। ক্লাস নিয়ে কোনো সমস্যা নাই, শুধু তোমরা ভাইয়াকে এতটুকু এনশিওর করবা যে ভাইয়া আমরা আপনার ক্লাস করতেছি, আমরা আপনার ক্লাস বুঝতেছি। ঠিক আছে, আর ভাইয়াকে রেসপন্স করবা, তাহলেই হবে। ওকে, আচ্ছা
ওকে, তারপরে আসো 5 নাম্বার, ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন কে? ভাস্কো দা গামা, আলভারেজ ক্যাব্রাল, ডি আলবুকার্ক, ডি আলমেইডা। 5 নাম্বার প্রশ্নটা অ্যানসার করো। যেগুলা পড়াচ্ছে এগুলা বাংলা সহপাঠ, সিরাজউদ্দৌলা পরিণতি দ্বিতীয় পত্র এমসিকিউতে লাগতে পারে। আমাদের যদি ইসলামী ইতিহাসে চতুর্থ অধ্যায় থাকতো তাহলে ওইখানে লাগতো। হ্যাঁ, এগুলা কিন্তু হচ্ছে তোমাদের পরিণতি দ্বিতীয় পত্রে আছে। আবার পরিণতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এবং প্রথম অধ্যায় এগুলো আছে, এই ইংরেজদের যুগ, তারপরে সিরাজউদ্দৌলা, তারপরে ওই যে আর তৃতীয় অধ্যায় তো আছে রাজনৈতিক ব্যক্তিত্ব। সো এগুলো তোমাদের ওইখানে আবার লাগবে। আর আমাদের কিন্তু পরিণতি ক্লাসও হয়, ঠিক আছে। সো আচ্ছা, তারপর কি বলছে না, এটা ইতিহাস ক্লাস। স্ট্রাগলার সাব্বির বলছে 5 ক ভাস্কো দা গামা, তারপরে চয়ন কুমার বলছে 5 ক, ফাইজা রহমান বলছে 5 ক, দেওয়ানদীপ চৌধুরী বলছে ভাস্কো দা গামা, নূপুর আক্তার বলছে ওয়াহ। আচ্ছা, তারপরে ক্লাস করতে আসছি ভাইয়া। হ্যাঁ, মিফতাহুল ফেরদাউস, ওকে ক্লাস করো। আচ্ছা, তো অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হবে ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে, মানে হচ্ছে ভিত্তিটা কে বলছে? ভিত্তি। এখানে বলে নাই যে প্রথম আসছে কে। প্রথম যদি বলতো ভারতে প্রথম কোন পর্তুগিজ নাবিক আছে তাহলে হয়তো হচ্ছে এই ভাস্কো দা গামা, কিন্তু ভিত্তি স্থাপন তার মানে ভিত্তিটা মজবুত বা সবকিছু, এটা কিন্তু হচ্ছে তোমার আলবুকার্ক করছে, ঠিক আছে। সো আশা করি যাদের এটা নিয়ে কনফিউশন ছিল তারা ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, সবাই বলতেছে 5 ক, ঠিক আছে, সবাই বলতেছে 5 ক, কিন্তু ভিত্তি স্থাপন বললে এটা আলবুকার্ক হওয়ার কথা, ঠিক আছে, আলবুকার্ক। কারণ এই পর্তুগিজ যত গভর্নর ছিল পর্তুগিজদের মধ্যে, তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আলবুকার্ক। মনে রাখবা, পর্তুগিজ গভর্নরদের মধ্যে শ্রেষ্ঠ ছিল আলবুকার্ক। আর এই যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, উনি কখন আসছে, কিভাবে আসছেন, আমি সব একটু পরে তোমাদের দেখাবো চিত্র এঁকে। এবং তিনি আইসা কিন্তু তিনি বেশি দিন থাকেন নাই, তিনি চলে গেছেন কয়েক বছর, মানে কিছুদিন থেকে তিনি চলে গেছেন। তারপরে আলবুকারি কিন্তু ভিত্তিটা মেইনলি স্থাপন করছে। ওকে, আচ্ছা, তারপর দেখো 6 নাম্বার, পর্তুগিজরা বাংলাদেশে কি নামে পরিচিত? এগুলা পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তুমি যদি বিসিএস প্রশ্ন দেখো এগুলো আসে, ঢাবি, আরইউ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, সব জায়গায়। এবং তোমাদের এসএসসি তো এই প্রশ্নগুলো অনেক বেশি আসে। সো তোমরা যখন এডমিশন পরীক্ষা দিবা তখন তো আমরা তোমাদের জিকে পড়াবো, তাই না? তো জিকে তখন এগুলাই আমরা পড়াবো, ঠিক আছে। সো বেশি আনসার করে ফেলো যে পর্তুগিজরা বাংলাদেশে কি নামে পরিচিত? হারমাত, জলদস্যু, কি? ওকে, অ্যানসার দিচ্ছে হচ্ছে জেবুন্নাহার সুলতান আখি বলছে 6 গহ ফিরিঙ্গি, তারপর সাদিয়া বলছে ফিরিঙ্গি, তারপরে জম্মন মৃদা 6 গহ বলছে বর্গি, সাব্বির রহমান বলছে 6 গহ ফিরিঙ্গি। ওকে, তারপরে হচ্ছে মহিন উদ্দিন বলছে 6 গহ ফিরিঙ্গি। আচ্ছা, সবাই বলতেছে আহসান হাবিব লিহান। হ্যাঁ, আমি সবার কমেন্টই কিন্তু পড়তেছি। ওকে, তোমাদের কমেন্ট দেখলাম, এটা হবে ফিরিঙ্গি। পর্তুগিজরা বাংলাদেশে ফিরিঙ্গি নামে পরিচিত ছিল, ঠিক আছে, পর্তুগিজরা বাংলাদেশে ফিরিঙ্গি নামে পরিচিত ছিল। ওকে, তারপরে আরো কে কি নামে পরিচিত ছিল আমি তোমাদের বিস্তারিত একটু পরে দেখাই দিব। এবার আসো 7 নাম্বার, ভারতবর্ষের বিভিন্ন স্থানে ইংরেজদের কুঠি ও দুর্গ নির্মাণের প্রধান কি উদ্দেশ্য ছিল? অর্থাৎ ভারতবর্ষে যে ইংরেজরা আসছে এবং কুঠি নির্মাণ করছে, কেন তারা এই কুঠিটা নির্মাণ করছে? দেখো, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ধর্ম প্রচার, আধিপত্য বিস্তার, নাগরিকত্ব লাভ। দেখে অ্যান্সার করে ফেলো তো, সবাই অ্যান্সার করে ফেলো। বাহ, তোমরা খুব সুন্দর রেসপন্স করতেছো এবং সবাই রেসপন্স করতেছো, দেখে খুব ভালো লাগতেছে। সত্যি কথা, দেখে খুবই ভালো লাগতেছে। তোমরা হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে আজকের ক্লাসটাতে সুন্দর করে একটা লাভ ব্রেক দিয়ে ফেলো, আর একটু বেশি শেয়ার করে দাও, ঠিক আছে। আমরা হচ্ছে 100 শেয়ার করবো আজকে, মাত্র 100 শেয়ার। তোমরা সবাই একটা করে শেয়ার করে দিলে কিন্তু 100 শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর যারা শেয়ার করবে তাদেরকে কিন্তু আজকের ক্লাসের পিডিএফ একদম 30টা এমসিকিউ, তারপরে হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সৃজনশীল সব তথ্য কিন্তু আমি আজকে দিয়ে দেবো, ঠিক আছে। যারা শুধু ক্লাসটা শেয়ার দিবে তাদের জন্য পেজে নক দিলেই পাবা। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি ভাইয়া দ্বিতীয় পত্র ক্লাস নিয়েন। আচ্ছা, ঠিক আছে, দ্বিতীয় পত্র ক্লাস নেব, কোনো সমস্যা নাই। 7 নাম্বার, সবাই কি বলতেছে দেখি। স্ট্রাগলার সাব্বির বলছে আধিপত্য বিস্তার, তারপরে হচ্ছে দেওয়ানদীপ চৌধুরী বলছে আধিপত্য বিস্তার, তারপরে আহাদ সর্দার বলছে আধিপত্য বিস্তার, সবাই বলতেছে চয়ন কুমার, নূপুর নূর, সবাই বলছে আধিপত্য বিস্তার, ঠিক আছে। তার মানে সবাই যেহেতু আধিপত্য বিস্তার বলছে, তার মানে আমিও কি বললাম? আধিপত্য বিস্তার। কারণ ইংরেজরা মেইনলি কি জন্য আসছে জানো? ইংরেজরা মেইনলি হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে আসছিল। এই আচ্ছা, তোমাদেরকে আরো একটু পিছনের কথা আমি একটু বলি, তোমাদেরকে আমি একটু গল্প বলি। হ্যাঁ, মনে করো
এখন তোমরা কি দেখো, এখন কিন্তু আমরা দেখি যে ভাই এখন হচ্ছে কেউ যদি ইউরোপে যেতে পারে কোনোভাবে, কেউ যদি ইউরোপে যেতে পারে তার লাইফ একদম সাকসেস। আমরা এমনটা কিন্তু ভাবি যে সেই ইউরোপে গিয়ে প্রচুর প্রচুর টাকা কামাবে, কিন্তু এমন এক সময় আমাদের উপমহাদেশ ছিল, আমাদের উপমহাদেশ এমন প্রাচুর্যপূর্ণ ছিল যে তখনকার সময়ে সেই 1400 কালের সময়ে এবং 1600 কালের সময়ে তখন কোনো ইউরোপীয়রা যদি কোনোভাবে উপমহাদেশে আসতে পারতো তখন তারা তাদের জীবন সার্থক ভাবতো, তখন তারা তাদের জীবন সার্থক ভাবতো, কারণ এত প্রাচুর্যপূর্ণ স্বর্ণ মোহর খাওয়া দাওয়া সবকিছু ছিল আমাদের উপমহাদেশে। ঠিক আছে, তার মানে এখন কিন্তু যুগ উল্টে গেছে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা 200 বছর আমাদের শাসন করে যেই পরিমাণ টাকা লুট করছে বা স্বর্ণমোহর বা সম্পদ লুট করছে, এটা তাদের জিডিপির প্রায় 20+%, 20+%, আরো বেশি, একজ্যাক্ট অ্যামাউন্ট আমার মনে নাই। অর্থাৎ এখনো সেই টাকা যদি এখনো মনে করো আমাদের উপমহাদেশে থাকতো, সেগুলা দিয়ে এখনো আমরা খুবই বিন্দাস ভাবে চলতে পারতাম। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি বুঝতে পারতেছো যে আমাদের এই উপমহাদেশে কত পরিমাণ সম্পদ ছিল। হ্যাঁ, তোমরা যদি হচ্ছে ওই যে মেগাস্থনিসের নাম শুনছো না, মেগাস্থনিস মনে রাখবা, এটাও তোমাদের জিকের একটা প্রশ্ন, মেগাস্থনিস। ঠিক আছে, মেগাস্থনিস, এই মেগাস্থনিস তোমার নাম, এই মেগাস্থনিস একজন হচ্ছে গ্রিক রাষ্ট্রদূত, কি গ্রিক পরিব্রাজক বা তিনি কিন্তু এই উপমহাদেশে আসছিল রাষ্ট্রদূত হিসেবে, রাষ্ট্রদূত। এবং কার পক্ষ থেকে? ওই যে আলেকজান্ডার দি গ্রেট নাম শুনছো না, তার যে সেনাপতি সেলিউকাস, তার পক্ষ থেকে তিনি এই মেগাস্থনিস আসছিল উপমহাদেশে। কার সময়ে? মৌর্য আমলে, মৌর্য শাসক চন্দ্রগুপ্তের আমলে। এটা চাইলে লিখে রাখতে পারো, এটা গুরুত্বপূর্ণ। মৌর্য শাসক চন্দ্রগুপ্তের আমলে এই মেগাস্থনিস আসছিল এবং তার একটা বই আছে, তার একটা বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। নাম কি? ইন্ডিকা। তোমাদের এটা আসতে পারে যে ইন্ডিকা বইটা কার লেখা, ইন্ডিকা বইটা কার লেখা? এটা হচ্ছে মেগাস্থনিসের লেখা, যিনি হচ্ছে প্রথম ভারত উপমহাদেশে আসছিল, প্রথম রাষ্ট্রদূত হিসেবে বা পরিব্রাজক হিসেবে। তিনি এই ইন্ডিকা গ্রন্থে এইসব বলছেন যে তখনকার সময়ে ভারতবর্ষ ছিল প্রাচুর্যপূর্ণ, ভারতবর্ষে ছিল না এমন কিছু নাই। ঠিক আছে, খাওয়া দাওয়া, তারপরে স্বর্ণ মোহর অলংকার সবকিছু ছিল এই উপমহাদেশে। ঠিক আছে, সো তিনি এগুলো কারা নিয়ে গেছে? এগুলো হচ্ছে সব এই তোমার হচ্ছে যে ইউরোপীয়রা যারা আসছে, যেমন পর্তুগিজরা, তারপরে ফ্রান্সের, যে ফ্রান্সকে আমরা এখন এত কোটি কোটি মানে এত ধনী একটা দেশ ভাবি, সেই ফরাসিরা, তারপরে ইংরেজরা মানে অর্থাৎ লন্ডন ইংল্যান্ড, তারপর হচ্ছে তোমার ওলন্দাজ, ডেনমার্ক, ডেনিশ, সবাই কিন্তু আসছিল। ঠিক আছে, ওকে, এগুলো আমরা একটু পরে দেখবো আরো বিস্তারিত। তারপরে দেখো ইংরেজরা ভারতবর্ষে প্রথম কোন সম্রাটের দরবারে উপস্থিত হয়? ইংরেজরা ভারতবর্ষে প্রথম কোন সম্রাটের দরবারে উপস্থিত হয়? আমি আবারও বলতেছি, যারা আজকের ক্লাসটা, যারা আমার এই ক্লাসটা আজকে মনোযোগ দিয়ে শুনবে, ইনশাল্লাহ তোমাদের ইতিহাস প্রথম পত্র আলাদা করে খুব বেশি পড়তে হবে না। আমার এই কথাগুলো যদি মনে প্রাণে এবং ভালো করে শোনো তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। তোমরা যেভাবে ওই যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেভাবে কথা বলে খুব মনোযোগ দিয়ে শোনো না, একদম কি বলে প্রতিটা কথা একদম মানে শয়নে স্বপনে সারা দিন শুধু চিন্তা করো, একদম মাথায় ঢুকে ফেলো, কলিজার ভিতরে ঢুকে ফেলো। ঠিক সেম ভাবে যদি আমার কথাগুলো আজকে শোনো তাহলে ইনশাল্লাহ পরীক্ষার খাতায় এমনি লিখতে পারবা, অটো, কোনো থামাথামি নাই। ঠিক আছে, ওকে, তাহলে কে কি অ্যান্সার দিচ্ছে দেখি। কাউসার শিকদার বলছে 8 গহ সম্রাট ফররুখ শিয়ার, তারপরে ফাইজা রহমান বলছে সম্রাট আকবর, তারপর রাকিবুল হাসান বলছে 8 বি। বাহ, রাকিবুল হাসান অনেক অনেক অ্যান্সার দিচ্ছে। তারপর নুপুর নূরও অনেক অ্যান্সার দিচ্ছে। তারপরে হচ্ছে বাহ, ওকে ওকে, হলুদ দিয়ে লিখতেছি, আচ্ছা সবুজ দিয়ে লিখি, ইংরেজরা ভারতবর্ষে, ওকে ওকে, বাহ, সবাই অ্যান্সার দিচ্ছে, খুব সুন্দর। তাহলে আমরা, তোমরা যেহেতু বলতেছো 8, আচ্ছা এটার অ্যান্সার হবে সম্রাট আকবর। সম্রাট আকবর। ইংরেজরা ভারতবর্ষে প্রথম কোন সম্রাটের দরবারে উপস্থিত হন? সম্রাট আকবর। প্রথমে কিন্তু বাবরের কাছেও আসছিল। এখন তোমাদের বইতে যেমন দেওয়া এরকম প্রথমে একবার বাবরের কাছে আসছিল, তারপর যখন একদম পুরোপুরি ভাবে আসছিল তখন সম্রাট আকবরের দরবারে আসছিল, তারপরে যখন আবার বাণিজ্য গুটি নিয়ে তখন আসছিল আবার জাহাঙ্গীরের দরবারে। ঠিক আছে, এরকম আর কি। ওই যে ব্যাপারটা এমন যে মনে করো যে তোমরা যখন হচ্ছে কোনো প্রেম মানে কাউকে পছন্দ করো,
হ্যাঁ, তোমরা যখন কাউকে পছন্দ করো, নিজে যা তো বলতে পারো না, তখন কি করো? তখন এক বন্ধুকে দিয়ে পাঠাও, আরেকজন বান্ধবীকে দিয়ে পাঠাও, আরেকজন পরিচিত কাউকে দিয়ে পাঠাও প্রেমপত্র। ঠিক সেইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই যে মনে করো বাবর, জাহাঙ্গীর, আকবর সবার কাছে এরকম সুপারিশ বা অনুরোধ পাঠাইতো যে আমাদেরকে একটু এই আপনাদের দেশে বাণিজ্য করার মতো অনুমতি দেন, এরকম ভাবে তারা অনুমতি চাইতো। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ওকে, তাহলে এটা কি হবে? সম্রাট আকবর। এখান থেকে তোমরা ইনশাআল্লাহ পাবা, এখান থেকে তোমরা পাবা। অভিমানী ছেড়ে বলছে ইস, এখন যদি আইতো, এখন আসলে কি করতা তুমি? এখন আসলে কি করতা? তারপরে আসো, কলকাতা নগরীর পত্তন করে কে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কলকাতা নগরীর পত্তন করে কে? ভাস্কো দা গামা, লর্ড ক্লাইভ, ক্যাপ্টেন হকিন্স, জব চার্নক। কলকাতা নগরীর পত্তন করেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখি অ্যান্সার করো। এখন আসলে কি তোমরা তাদের সাথে চলে যাইতা? কন্ট্যাক্ট ম্যারেজ করে চলে যাইতা? ওকে, আচ্ছা, সাব্বির কায়ুম বলছে খ লর্ড ক্লাইভ, মোহনা বিনতে মহসিন বলছে জব চার্নক, তারপরে সাব্বির কায়ুম বলছে নয়ের খ লর্ড ক্লাইভ, তারপরে হচ্ছে রাকিবুল হাসান বলছে নয়ের বি লর্ড ক্লাইভ, আচ্ছা শাকিল শেখ বলছে 4 জব চার্নক, মঈনুদ্দিন বলছে নয়ের গো। আচ্ছা, তো যারা এই জব চার্নক বলছো তাদের অ্যান্সার ঠিক, কারণ কলকাতা নগরী পত্তনই করছে কে জানো? এই জব চার্নক। কিভাবে? চলো একটু গল্প শুনে আসো। একটা সময় এই যে ভারতীয় উপমহাদেশ, এই ভারতীয় উপমহাদেশে মনে করো এই যে পাকিস্তান, তারপরে মনে করো হচ্ছে ভারত, এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে ইন্ডিয়া, এই হচ্ছে মনে করো মিয়ানমার। ঠিক আছে, মিয়ানমার, এই চারটা কিন্তু হচ্ছে, এই চারটা দেশ কিন্তু হচ্ছে ভারতীয় উপমহাদেশে ছিল। এই চারটা দেশ, কয়টা দেশ? চারটা দেশ ভারতীয় উপমহাদেশে ছিল। পরবর্তীতে এই মিয়ানমারকে বাদ দেওয়া হয় ভারত শাসন আইন দ্বারা। ঠিক আছে, তারপর থেকেই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটাকে ভারত উপমহাদেশ ধরা হইতো। তো এই যে পশ্চিম বেঙ্গল আছে না, দেখো এই যে পশ্চিমবঙ্গ ভারতের এই পাশে আর এই পাশে পশ্চিমবঙ্গ, অর্থাৎ একটা রাজ্য। এই রাজ্যের যে রাজধানী কলকাতা ছিল, এই যে কলকাতা, এই কলকাতা ছিল তখন এই পুরো উপমহাদেশের রাজধানী। অর্থাৎ ইংরেজরা যখন আসছিল তখন থেকে এই কলকাতা ছিল রাজধানী। এই জব চার্নক কি করছে? কলকাতা সহ আরো 2টা গ্রাম, অর্থাৎ টোটাল 3টা গ্রামকে মিলিয়ে এই কলকাতা একটা হচ্ছে, 3টা গ্রাম মিলিয়ে কলকাতা একটা রাজধানী এবং নগরের গোড়াপত্তন করেন, এবং এখানেই তাদের মেন রাজধানী করেন, এবং সব বাণিজ্যের মূল কেন্দ্র ছিল এই রাজধানীতে। এবং তোমরা যদি এখনো যদি কলকাতায় যাও, যা দেখবা সেই আগের সময়ের অনেক কিছু এখন কিন্তু আছে ওইখানে। এই জন্য এই কলকাতা নিয়ে তাদের মধ্যে এত বেশি টানাটানি হইতো। ঠিক আছে, সো এই কলকাতা থেকে পরে কিন্তু হচ্ছে 1912 সালে কলকাতা থেকে রাজধানী নেওয়া হয়েছে দিল্লিতে। ঠিক আছে, 1912 সালে। তার আগ পর্যন্ত কিন্তু এই ভারতের রাজধানী বা ভারত উপমহাদেশের রাজধানী এই কলকাতায় ছিল। এই তথ্যটা কি কেউ আগে জানতা? বলো তো, এই তথ্যটা যারা আগে জানতা না তারা জানাও যে ভাইয়া আজকে এই তথ্যটা জানলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে এবার আসো, তাহলে এটা হবে কি? জব চার্নক। এবার আসো 10 নম্বর প্রশ্নটা। 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের প্রধান কারণ কি? এই প্রশ্নটাই তোমার সৃজনশীলে ডি নাম্বারে আসতে পারে, ওইখানে কিছু কারণ থাকবে, তবে তার মধ্যে যে প্রধান কারণটা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখি এটা আইডেন্টিফাই কে কে করতে পারে। রাকিবুল হাসান বলছে 10-এর সি, মির্জাফরের বিশ্বাসঘাতকতা। তারপরে হচ্ছে ওকে, সাদিয়া বলছে আজকে জানলাম। আব্দুল আলিম রাজ বলছে আগে জানতাম। ওকে, তারপরে মোহনা বিনতে মহসিন বলছে গ, বিশ্বাসঘাতকতা। তারপরে হচ্ছে জুম্মন মৃধা বলছে 10-এর সি, বিশ্বাসঘাতকতা। আচ্ছা, তারপরে সাদিয়া আধিকারী, শর্মী আধিকারী, কাউসার শিকদার সবাই বলতেছে যে হচ্ছে মির্জাফরের বিশ্বাসঘাতকতা। তো এটাই আনসার, এই মির্জাফরের বিশ্বাসঘাতকতাই ছিল সিরাজউদ্দৌলার প্রধান কারণ, পরাজয়ের প্রধান কারণ। এটা বিস্তারিত আমরা একটু পরে দেখাবো। ঠিক আছে, ওকে। তারপরে আসো, দেখো 11 নম্বর প্রশ্নটা, পলাশী যুদ্ধের ফলে কি হয়?
পলাশী যুদ্ধের ফলে কি হয়? মীর কাসিম নবাব হন, ইংরেজ কর্তৃত্ব বৃদ্ধি পায়, ফরাসি কর্তৃত্ব বৃদ্ধি পায়, মীর জাফর ধনী হন। কি হয় দেখি, বলে ফেলো তো, ঝটপট আনসার দিয়ে ফেলো তো। 11 নম্বর প্রশ্নটা কি হবে? ওকে, জীবনার সুলতান আখি বলছে 11 খ, ইংরেজ কর্তৃত্ব বৃদ্ধি পায়। মোহনা বিনতে মহসিন বলছে খ, ইংরেজ কর্তৃত্ব। শর্মী অধিকারী, তারপর ফাইজা রহমান, সাব্বির রহমান, লামিয়া, লাফিম, লাইসা, ওকে সবাই বলছে খ। সো অ্যানসারটা কিন্তু খই হবে। কেন? কারণ এই যে পলাশী যুদ্ধ 1757 সালে হয়েছে, তারপরে কিন্তু মেইনলি ইংরেজদের কর্তৃত্ব বৃদ্ধি পাইছে। কারণ এই যুদ্ধে কিন্তু কে হারছে? বাংলার নবাব সিরাজউদ্দৌলা, শেষ নবাব, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা হারিয়ে গেছে। তার মানে কি? তার মানে ক্ষমতাটা মেইনলি কাদের হাতে চলে গেছে? পরোক্ষভাবে ইংরেজদের কাছে চলে গেছে। তারপরে যদিও ক্ষমতাটা মনে করো নবাব সিরাজউদ্দৌলা, নবাব সিরাজ, এই সিরাজ যখন হেরে যায় তখন ক্ষমতা যায় কার কাছে জানো? ক্ষমতা যায় হচ্ছে মীর জাফরের হাতে। মীর জাফর ক্ষমতায় বসে। এই মীর জাফর আবার পরে বুঝতে পারে যে ইংরেজরা তো আমাদেরকে ইউজ করতেছে। সে এই যে আজকে বিশ্ব গাধা দিবস না, এই মীর জাফর গাধা কি ভাবছিল? সে ভাবছিল ইংরেজরা তার বন্ধু, ইংরেজরা তার বন্ধু। কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে যে মীর জাফররা তাকেও, ইংরেজরা তাকেও ঠকাইতেছে। তারপরে সে ইংরেজদের সাথে মনে করো একটু কাহিনী টাহিনী করে, যে একটু একঘেয়েমি করে। তখন ইংরেজরা কি করে? মীর জাফরের কাছ থেকে ক্ষমতা নিয়ে তারই যে জামাতা অর্থাৎ মেয়ের জামাই মীর কাসিম, তার কাছে ক্ষমতা দিয়ে দেয়, তাকে ক্ষমতায় বসায় দেয়। দেখো, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তার মানে সে নবাব সিরাজউদ্দৌলার সাথে কি করছে? অন্যায় করছে। সেই অন্যায় ইংরেজরা আবার তার সাথেই করছে। তারপরে মীর কাসিম আবার অনেক স্বাধীনচেতা ছিল, মীর কাসিম অনেক বেশি স্বাধীনচেতা ছিল। সে পরে কি করলো? সে ইংরেজদের কোনো কথাই শুনতো না, ঠিক আছে? সে এই জন্য ইংরেজদের সাথে তার একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধের নাম কি হয়? বক্সারের যুদ্ধ, যেটা 1764 সালে হয়। বিস্তারিত আমি আরেকটু পরে দেখাবো। সেই যুদ্ধের ফলে মীর কাসিম হায়রা যায়, আবার ক্ষমতায় আসে মীর জাফর। এবং মীর জাফর একসময় মারা যায়। তারপর তারই ছেলেকে বসানো হয়, 8 বছরের নাবালক ছেলেকে বসানো হয়, ঠিক আছে? 8 বছরের নাবালক ছেলেকে বসানো হয়। তাহলে এইভাবেই কিন্তু হচ্ছে চলে আসে 1 বাই 1। আচ্ছা, তাহলে এটা ইংরেজ কর্তৃত্ব বৃদ্ধি পায়। ওই যে যখন দেখো, মানে ইংরেজদের হাতে এতই বেশি ক্ষমতা চলে গেছিল যে তারা চাইলে ক্ষমতায় কে বসবে না বসবে সবকিছু তারা ঠিক করতে পারতো। তার মানে ইংরেজ কর্তৃত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে? তারপর আসো 12 নাম্বার, আলীনগর সন্ধি কাদের মধ্যে হয়? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এগুলার সব কিছুর ব্যাখ্যা কিন্তু আমি তোমাদেরকে একদম একটু পরেই দেখাই দিব, একদম বিস্তারিত, ঠিক আছে? ওকে, বাহ, তোমরা খুব খুব সুন্দর সবাই অ্যানসার দিচ্ছ, দেখে খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর। তোমরা কি একটু শেয়ার করে দিবা না? মাত্র 27টা শেয়ার হয়েছে, মাত্র 27টা। তোমাদের যে বন্ধু বান্ধবীরা আছে তাদেরকে একটু ক্লাসে মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? কারণ শেয়ার করলে কিন্তু আজকের এই পিডিএফ পুরোটা পেয়ে যাবা। সো এগুলা লিখতে হবে না, আজকের এই পিডিএফ পুরোটা পেয়ে যাবা কি করলে? ক্লাসটা শেয়ার করলেই। ওকে, তারপরে দেখতে পাচ্ছি এসকে সাওয়াদ বলছে 12 এর গ, নবাব ইংরেজদের মধ্যে। আহাদ সর্দার বলছে 12 এর গ, সবুজ হোসেন বলছে 12 এর গ, রিভা মনি 12 এর গ, নূপুর আক্তার 12 এর গ, আমজাদ, আচ্ছা, আহাদ সরকার, জেসমিন আক্তার, জিলাপি দিলে শেয়ার দিব। আচ্ছা, জেসমিন আক্তার কিন্তু হচ্ছে আমাদের এসিসি 23 ব্যাচের স্টুডেন্ট, এবং সে হচ্ছে আমাদের আইসিইউ ব্যাচের স্টুডেন্ট ছিল, এবং সে এখন চট্টগ্রামে সিইসি নিয়ে পড়তেছে, ঠিক আছে? ভর্তি হয়েছে। সো জেসমিন, তোমরা ইনশাআল্লাহ নেক্সট, তোমরা যারা এসএসসি 24 ব্যাচ আছো, তোমরা ঠিক একই ভাবে আমাদের ক্লাসগুলো করবে সামনে আমাদের এডমিশন ব্যাচে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তারপরে আসো তো, এটা কি হবে? হ্যাঁ, এটা যারা বলছো 12 এর গ, নবাব ইংরেজদের মধ্যে। ওই যে বলছিলাম না, আলীনগর সন্ধিটা ছিল হচ্ছে নবাব ইংরেজদের মধ্যে। কেন? এই দেখো, নবাব 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধটা হয়। কিন্তু তারও আগে 1756 সালে নবাব ক্ষমতায় বসে। কত সালে? 1756 সালে। এবং কত বছর বয়সে? 23 বছর বয়সে। এবং আমারও কিন্তু 23 বছর, যদি এখনো পুরোপুরি হয় নাই, কিন্তু দেখো একজন 23 বছর বয়সে নবাব হয়ে গেছে, আর আমরা 23 বছর বয়সে এখন কেউ আমাদের কোনই না, ঠিক আছে? আমাদের এরকম কোনো সুযোগ নাই। তো এই যে 23 বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা নবাব হইল,
সে কিন্তু তখনও অনেক অপরিপক্ক ছিল, তখনও অনেক অপরিপক্ক ছিল, এবং তার মনে করো তার বাবা মা তাকে অনেক কি বলে অনেক আদর যত্ন দিয়ে মানুষ করছে। তারপরে একটু দূরদর্শিতা, তার মধ্যে এত কম বয়সে একটু দূরদর্শিতা বা অভিজ্ঞতা একটু কমই ছিল। তো এই কারণে এবং তাকে যে এই নবাব পদটা দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু তার যে খালা ঘসেটি বেগম সে কিন্তু এটা মাইনে নিতে পারে নাই। এবং ওই যে মীর জাফর সিপাহসালার আরো যারা যা আছে, রায় দুর্লভ, তারপরে হচ্ছে জগৎ শেঠ, উমিচাঁদ, এরা কিন্তু কেউ তাকে মাইনে নিতে পারে নাই। এই জন্য সবাই তার বিরুদ্ধে কি করছে, ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। আর এইসব কিছু যখন দেখলো যে সিরাজউদ্দৌলা যে তার বিরুদ্ধে সবাই ষড়যন্ত্রে লিপ্ত এবং ইংরেজরাও তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, তাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, তখনই সে কি করছে, এই ইংরেজদের সাথে একটা চুক্তি করছে। আর এই চুক্তিটাই হচ্ছে আলীনগরে হয়েছে দেখে আলীনগরের সন্ধি এই চুক্তিটা, এবং আরো কাহিনী পরে আমি একটু পরে বিস্তারিত দেখাই দেবো, ঠিক আছে। তবে এই আলীনগরের সন্ধিটাই ছিল নবাবের পতনের প্রথম ধাপ, নবাবের পতনের প্রথম ধাপ, মনে রাখবা, ঠিক আছে। সো এটা মাথায় রাখবা যে নবাবের পতনের প্রথম ধাপই হচ্ছে আলীনগরের সন্ধি, এবং এই সন্ধির মাধ্যমে অ্যাকচুয়ালি অন্যান্য যারা আছে বা ইংরেজরা বুঝতে পারছে যে নবাবের উইকনেস কোথায় কোথায়, ঠিক আছে, এই জন্যে। ওকে, আমাদের পেজ বেসের অনেকই আছে, ওকে, আচ্ছা, ওকে। তারপরে আসো 13 নম্বর প্রশ্নটা একটু দেখি। দেখো, মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন? কলকাতা, মুর্শিদাবাদ, বিহার, মুঙ্গেরে। দেখি এটা কেউ পারো কিনা, এটা কেউ পারো কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, অভিজ্ঞতা, অ্যাকচুয়ালি অভিজ্ঞতাটি মাত্র 23 বছর বয়সে একজন নবাব, সে এত বড় একটা এলাকা, ঠিক আছে, মানে এত বড় একটা এলাকা, বুঝতেই পারতেছ। আচ্ছা, লামিয়া লাফিম লিসা বলছে খ মুর্শিদাবাদ, তারপরে মোহনা বিনতে মহসিন বলছে গহ মুঙ্গেরে, তারপরে হচ্ছে আব্দুল আলিম রাজ বলছে গহ খ, নাজমুল এস শিমুল বলছে খ, আচ্ছা রিবামণি মুঙ্গেরে। ওকে, সো এটার আনসার হচ্ছে মুঙ্গেরে, ঠিক আছে। মীর কাসিম মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা আসতে পারে, ঠিক আছে। তারপরে দেখো 14 নাম্বার, মীর কাসিমের রাজধানী, এই যে মীর কাসিম যে রাজধানী স্থানান্তর করছে এটার মূল কারণটা কি ছিল? প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ তো আমরা বুঝি ডিসেন্ট্রালাইজড, মানে একসাথে যেটা ছিল ওইটাকে ভাগ ভাগ করে দেওয়া বিভিন্ন জায়গায়। প্রশাসনকে ইংরেজ প্রভাব মুক্ত রাখা, প্রশাসনিক পুনর্গঠন, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিতকরণ। দেখি এটা অ্যান্সার করো, 14 নাম্বার, 14 নাম্বারটা অ্যান্সার করো দেখি। ওকে, 14 ওকে, সবার আগে অ্যান্সার দিছে মোহনা বিনতে মহসিন, সে বলছে 14 খ প্রশাসনকে ইংরেজ প্রভাব মুক্ত রাখা। তারপরে হচ্ছে আহাদ সর্দার, সেও বলছে 14 খ। তারপরে শাকিল শেখ 14 খ, আহাদ সর্দার 14 খ, ফাইজা রহমান বলছে খ, সবুজ বলছে 14 খ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, রিবামণি বলছে 14 খ, আহাদ সরকার 14 খ। ওকে, 14 খ, হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার হবে 14 খ, প্রশাসনকে ইংরেজ প্রভাব মুক্ত রাখাই ছিল মীর কাসিমের রাজধানী স্থানান্তরের মূল কারণ। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এবার চলো আমরা হচ্ছে 15, আমরা হচ্ছে 20টা এমসিকিউ সলভ করব, 30টা এমসিকিউ এখানে আছে, বাকি 10টা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা করে নিও, আর বাকি 5টা করে তারপরে আমরা অনুধাবনমূলক প্রশ্নে চলে যাব, ঠিক আছে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে। আজকের ক্লাসটা করলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে আসলে কিভাবে লিখলে তোমরা হচ্ছে বেশি বেশি এমসিকিউ, বেশি পরীক্ষা একটু ভালো করতে পারবা, ঠিক আছে, বা কোন স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা হচ্ছে একটু বেশি নাম্বার পেতে পারো। তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দিওয়ানি লাভ করে? আচ্ছা, আমার পরিচয় তো দেওয়া হয় নাই, অনেকে হয়তো, আচ্ছা আমার ক্লাসে আজকে নতুন কে কে বলতো, অনেকে হয়তো আমাকে চিনো, আবার অনেকে চিনো না, যেহেতু এসএসসি 24 ব্যাচের সাথে আমার প্রথম ক্লাস। সো আমি হচ্ছি সাইফুর রহমান জুবায়ের এবং পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা হচ্ছে যখন এডমিশনে আমাদের ক্লাসগুলো করবে তখন তোমাদের জিকে পড়াবো, আমি তোমাদের জিকে ভাইয়া, ঠিক আছে। ওকে,
জিকের যে বাংলাদেশ পার্টটা সেটা ইনশাল্লাহ আমি তোমাদের পড়াই দিব। আর মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে কিন্তু বাংলাদেশের জন্য একজন টিচার যেমন আমি আছি, ইন্টারন্যাশনালের জন্য তোমাদের ফাহাদ ভাইয়া, এবং রিসেন্টের জন্য সাম্প্রতিকের জন্য তোমাদের রিজাজ ভাইয়া থাকবে জিকের, ঠিক আছে? অর্থাৎ আমরা তিনজন মিলে তোমাদেরকে জিকেটা পড়াবো, অর্থাৎ কোনো জায়গায় আমরা ছাড় দিব না। যেমন এই বছর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 30টা জিকে প্রশ্ন হয়েছে সেখান থেকে আমাদের 25টা কমন ছিল, একদম 25টা কমন ছিল, যেটা একদম আমরা প্রমাণ সহ পেজে আপলোড দিছি, ঠিক আছে? সো একদম এইবারও ইনশাআল্লাহ, সামনের বছর ইনশাআল্লাহ আরো বেশি কমন পড়বে, ঠিক আছে? ওকে, তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দিওয়ানি লাভ করে? 15 নাম্বার অ্যান্সার করো। আচ্ছা, অনেকেই নতুন দেখতে পাচ্ছি। চিনি ভাই, আচ্ছা সুগার ভাই, ওকে। হ্যাঁ, যারা ডি বলতেছো, লামিয়া, লাফিম, লিসা, আহসান, হাবিব, লিয়ান, সবুজ হোসেন, হ্যাঁ এটার আনসার হবে 1765। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করে 1765 সালে। আচ্ছা, দিওয়ানি মানে কি, এটা কি কেউ জানো? দিওয়ানি মানে কি? এই যে দিওয়ানি, আমরা তো শুধু দিওয়ানি নামটা শুনে আসি, মনে রাখবা দিওয়ানি মানে হচ্ছে তোমার দেওয়ান থেকে। দেওয়ানটাকে, দেওয়ান, এই দেওয়ান হচ্ছে কোন একটা এলাকার যে নবাব, নবাব তো হচ্ছে রাজস্বের মেইন হোতা, তারপরে যার ক্ষমতাটা রাজস্বের ক্ষেত্রে সে হচ্ছে দেওয়ান। অর্থাৎ একটা এলাকায় যে রাজস্ব বা কর বা শুল্ক উঠায় তাকেই বলা হয় দেওয়ান, এবং এই যে প্রথাটা দেওয়ানি টাকা উঠানো, এটাই হচ্ছে দেওয়ানি। তখনকার সময় কিন্তু এমন ছিল যে এই যে একটা এলাকা, মনে করো এই এলাকাটা পূর্ব বাংলা বা বাংলাদেশ, এই বাংলাদেশে একজন দেওয়ান থাকতো, এই দেওয়ানে হচ্ছে এই পুরা জায়গাটার হচ্ছে টাকা বা কর উঠাইতো, এটাই হচ্ছে দেওয়ানি প্রথা, ঠিক আছে? সো এই হচ্ছে দেওয়ানি। অর্থাৎ 1765 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কোন জায়গার? ভারত উপমহাদেশের বিভিন্ন জায়গার। তারপরে আসো, বাংলায় নবাব বংশের প্রতিষ্ঠাতাকে, খুবই গুরুত্বপূর্ণ, নবাব বংশের প্রতিষ্ঠাতাকে, বাংলায় নবাব বংশের প্রতিষ্ঠাতা কে? এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিচ্ছি, তোমরা একটু বলো। হ্যাঁ, রাজস্ব আদায়ের ক্ষমতাই হচ্ছে দেওয়ানি, রাইট। অর্থের দায়িত্বপ্রাপ্ত, রাইট। এই তো তোমরা পারতেছো। আচ্ছা, আমাদের কোচিং এ যারা ভর্তি হওয়া সমস্যা নাই, আমাদের আইডুকেশন পেজে নক দিবা, আমাদের যে বলবা যে আমি আপনাদের এডমিশনের কোর্সে ভর্তি হব, তাহলে ভর্তি নিয়ে নিবে। হ্যাঁ, গ এর জন্য কিভাবে পড়বা কি করবা আমি বলে দিব, সমস্যা নাই। তোমরা কি শেয়ার দিচ্ছ না? একটু কষ্ট করে, তোমরা সবাই একটু কষ্ট করে, যারা যারা আজকে পিডিএফটা নিতে যাচ্ছ, যারা যারা এই পিডিএফটা নিতে যাচ্ছ, তোমরা জাস্ট হচ্ছে শেয়ার দিয়ে আমাদের স্ক্রিনশটটা, তুমি যে শেয়ার দিছো সেটার স্ক্রিনশটটা আমাদের পেজে দিলেই কিন্তু আজকের এই পিডিএফটা তোমাকে পেজ থেকে দিয়ে দিবে, ঠিক আছে? তো একটু শেয়ার করে দাও, তাহলে কিন্তু আজকের পিডিএফটা পেয়ে যাবে। ওকে, সবাই কি বলতেছে দেখি। 16 ক চোখ বুঝে আব্দুল আলিম রাজ বলছে, তারপরে সাওয়াদ বলছে 16 ক মুর্শিদ কুলি খা। 16 ক হবে নাকি? নুপুর আক্তার, কোনো কনফিউশন রাখা যাবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো। হ্যাঁ, এটা হবে মুর্শিদ কুলি খা। মনে রাখবা, এই যে মুর্শিদ কুলি খা, তিনি কিন্তু প্রথমে নবাব ছিল না, তিনি প্রথমে নবাব ছিল না, এটা ছিল মোগল শাসন। মোগল শাসন, মোগল শাসন কারা? ওই যে বাবর, তারপরে আকবর, জাহাঙ্গীর, তারপরে তোমার হচ্ছে আওরঙ্গজেব, হ্যাঁ এরা হচ্ছে মুঘল শাসক ছিলেন। তো তাদেরই কিছু সুবাদার, তাদেরই সুবেদার, সুবেদার মানে কি? সুবেদারকেও আবার ভাঙা যায়। সুবে মানে হচ্ছে সুবা, সুবা মানে হচ্ছে দেশ বা অঞ্চল, সুবা মানে হচ্ছে দেশ বা অঞ্চল, আর যে এই একটা সুবার দায়িত্বে থাকতো তাকে বলা হয়তো সুবেদার। এই মুর্শিদ কুলিও খাওয়া ছিল এই অঞ্চলের একজন সুবেদার, কিন্তু তিনি যখন সুবেদার ছিল তখন যে মুঘল শাসক ছিল, দিল্লিতে যে শাসকরা ছিল, তারা এই অঞ্চলটা নিয়ে অত বেশি মাথা ঘামাইতো না, এই অঞ্চলে তারা খুব বেশি প্রভাব প্রতিপত্তি খাটাইতে পারতো না। এই জন্য এই মুর্শিদ কুলি খা একসময় নিজে এই অঞ্চলকে নিজের আয়ত্তে নিয়ে নিজেকে একজন স্বাধীন নবাব ঘোষণা করেন, এবং তারপর থেকেই এই নবাব বংশের প্রতিষ্ঠা হয়ে যান মুর্শিদ কুলি খান, এবং তারপরে ধীরে ধীরে আসতে থাকে এবং শেষ পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলা খা, ঠিক আছে? সিরাজউদ্দৌলা, আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, যারা যারা শেয়ার দিছো তাদের বিয়ে 4টা হবে, সমস্যা নাই, ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে একটা ভালো জামাই পাবে। আচ্ছা, তারপর আসো, ভারতবর্ষে আগত সর্বশেষ বণিক গোষ্ঠী কারা?
এইগুলা পরীক্ষা আসে। ভারতবর্ষে আগত অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে সবার প্রথম কারা আসছিল, কোন ইউরোপীয়, এবং সবার শেষ কারা আসছিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। সো আমরা একটু জেনে নেই, আগত সর্বশেষ বলছে, ঠিক আছে, সর্বশেষ। হ্যাঁ, টাইম লাইনে শেয়ার করে দিবা, টাইম লাইনে শেয়ার করে দিলেই হবে। ওকে, 17, হ্যাঁ এই তো অ্যান্সার পেয়ে গেছি। শাকিল শেখ বলছে 17 ডি, তারপরে মোহনা বিনতে মহসিন বলছে 17 ডি, নাজমুল এইচ শিমুল বলছে 17 ডি, রাকিবুল হাসান বলছে 17 ডি, জাবুন্নার সুলতান আকি 17 ডি। বাহ, এটা হবে ফরাসি। তার মানে সবার প্রথম মনে রাখবা এই পর্তুগিজ আসছে 1 নম্বরে এবং ফরাসিরা আসছে সর্বশেষ, সর্বশেষ। তাহলে এতটুকু মাথায় রাখলে কিন্তু তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসে এবং তোমাদের এসএসসি তেও আসে। তাহলে প্রথম পর্তুগিজরা, সবার শেষ আসে ফরাসিরা, ঠিক আছে। তবে আবার একটা জিনিস জানতে পারো যে এই যে ফরাসিরা যারা সবার শেষে আসছে, তারাই কিন্তু সবার প্রথমে আসার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে কিছু মিসম্যানেজমেন্টের কারণে তারা সবার প্রথমে আসতে পারে নাই, ঠিক আছে। ওকে, হ্যাঁ পেজে নক দিলে পিডিএফ পেয়ে যাওয়া, সমস্যা নাই, শুধু শেয়ার করার স্ক্রিনশটটা দিও। আচ্ছা, তারপরে আসো 18 নাম্বার, আর দুইটা এমসিকিউ আমরা সলভ করব। 1612 খ্রিস্টাব্দে ইংরেজরা কোথায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, কোথায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন। পড়া কিন্তু আরো অনেক বাকি। সো আজকের ক্লাস থেকে যারা চলে যাবে, মাত্র 1 ঘন্টা ভাইয়ের সাথে ক্লাস করে দেখো যে আসলে কতটুকু শিখতে পারতেছো, ঠিক আছে। ইনশাআল্লাহ অনেক অনেক শিখতে পারবা। ওকে, শাকিল শেখ বলছে 18 এর বি সুরাটে, তামান্না জান্নাত তমা বলছে 17 এর ডি কালিকট বন্দরে, তারপরে যেমুন্নার সুলতান আকি বলছে খ সুরাট, দৃষ্টি চক্রবর্তী বলছে খ, ফাইজা রহমান বলছে ঘ, রিবা মনি বলছে সুরাট, উম্মে হানি আক্তার বলছে সুরাট। ওকে, আচ্ছা, তো এটার অ্যান্সার হচ্ছে সুরাট, আর কালিকট বন্দর যারা বলতেছো, কালিকট বন্দরে নাই, কারণ হচ্ছে কালিকট বন্দরে হচ্ছে 1498 সালে প্রথম কে আসছিল, ভাস্কো দা গামা আসছিল, 1498 সালে। আর এই কালিকট বন্দরটা কারা স্থাপন করছে জানো? আরবরা। এটা পড়ে রাখো, এটা আসতে পারে, আরবরা। এই কালিকট বন্দরটা আরবরা স্থাপন করছিল এবং এটা ভারতে, ঠিক আছে। ওকে, আর দুইটা প্রশ্ন আমরা সলভ করে ফেলি, চলো। দেখো, ইংরেজরা কার কাছ থেকে বাণিজ্য করার সনদ লাভ করে? রানী প্রথম এলিজাবেথ, লর্ড মাউন্টব্যাটেন, রানী দ্বিতীয় এলিজাবেথ, লর্ড কর্নওয়ালিস। দেখি তো এটা পারো কিনা। এটা খুবই ইজি, 19 নাম্বার। ওকে, বাহ, 43টা শেয়ার হয়ে গেছে। আমাদের 100টা শেয়ার হতে আর মাত্র 57টা শেয়ার লাগে। আমি জানি তোমরা করে দিবা, সমস্যা নাই। ওকে, শুভ সরকার বলছে আচ্ছা ব্যবসা করার জন্য তো দেই নাই। আচ্ছা, রাকিবুল হাসান বলছে 19 এ রানী প্রথম এলিজাবেথ, শাকিল শেখ বলছে 19 এ জাবুন্নার সুলতানা আখি, নাজমুল এইচ শিমুল বলছে লর্ড মাউন্টব্যাটেন, তারপরে হচ্ছে আহাদ সরকার বলছে 19 ক। ওকে, ফাইজা রহমান, শাহিদা, সোনিয়া সবাই বলছে রানী প্রথম এলিজাবেথ। ওকে, তাহলে এটাই আনসার, ঠিক আছে, রানী প্রথম এলিজাবেথ। এবার বলো 20 লাস্ট। অন্ধকূপ হত্যা কাহিনীর প্রচার করেন কে? রবার্ট ক্লাইভ, ওয়াটসন, ড্রেক, হলোওয়েল। এটা দেখে কে পারে? অন্ধকূপ হত্যা কাহিনী। 20 নাম্বার, জাবুন্নার সুলতান আকি বলছে 20 এর ডি হলোওয়েল, রিবা মনি। আচ্ছা, ওকে, সুমাইয়া বিনতে আব্দুল্লাহ, হ্যালো, আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট। তারপরে আহাদ সর্দার বলছে 20 এর ডি হলোওয়েল, তারপরে হচ্ছে আহাদ সর্দার। ওকে, নুপুন্নুর বলছে 19 এর ক রবার্ট ক্লাইভ। ওকে, হ্যাঁ ইনশাআল্লাহ ক্লাস করা হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, রিফা সঞ্জিদা বলছে 20 এর ডি, আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, ওকে, তাহলে এটার আনসার হবে হলোওয়েল। অন্ধকূপ হত্যা কাহিনীটা মেইনলি হলোওয়েল, সে কোম্পানির একজন ছিল, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন হলোওয়েল ছিল, সে একজন লেখক ছিল। তো এই হলোওয়েলই, এখানে একটু বিস্তারিত চলো আমরা এখান থেকে দেখে নেই। এই যে এখান থেকে আমরা দেখে নিব, এই যে এগুলার অ্যান্সার কিন্তু আমি এখানে দিয়ে দিছি। সো তোমরা যারা পিডিএফ থেকে এমসিকিউ গুলো পড়বা, এই যে এখানে কিন্তু অ্যান্সার গুলো পাওয়া যাবা। কোথায় গেল?
চলে আসো বাবা, চলে আসো। এই যে দেখছো, এখানে তোমরা এমসিকিউর অ্যান্সার গুলো পেয়ে যাবা। সো কোনো সমস্যা নাই। এবার চলো আমরা একটু দেখে আসি যে আরো কি কি আমাদের জন্য ওয়েট করতেছে। এই যে দেখো পলাশির যুদ্ধ, আচ্ছা, তারপরে এই যে অন্ধকূপ হত্যা। এই অন্ধকূপ হত্যার কথা আমি বলতেছিলাম। দেখো এখান থেকে তুমি যদি জাস্ট এই 4টা পয়েন্ট, আমার এই 4টা পয়েন্ট যদি তুমি জানতে মানে মনে রাখতে পারো, তাহলে তোমার বি নাম্বার মানে হচ্ছে অনুধাবনমূলক বলো, তারপরে প্রয়োগ বলো, উচ্চতর দক্ষতা বলো, সবকিছু তুমি আনসার করতে পারবা জাস্ট এই 4টা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো। এই 4টা পয়েন্ট কি কি? দেখো অন্ধকূপ হত্যা, অন্ধকূপ হত্যার এই যে ইয়েটা, এই অন্ধকূপ হত্যা এটা আসলে বলা হয় যে একটা রিউমার বা গুজব। এই গুজবটা কে চালু করছে? হলওয়েল। খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে এটা অনুধাবনমূলক আসতে পারে, 2 নম্বরে আসতে পারে, 3 নম্বর 4 নম্বর সবকিছুতে আসতে পারে। অন্ধকূপ হত্যা কে করছে? হলওয়েল। কেন করছে? ইংরেজদের উত্তেজিত করার জন্য। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজদেরকে উত্তেজিত করার জন্য তিনি এই অন্ধকূপ হত্যা নামে একটা নাটক তৈরি করছেন। তারপরে 146 জন ইংরেজকে ফোর্ট উইলিয়ামে বন্দী, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা যখন অন্যত্র যাবেন তার আগে হচ্ছে এই 146 জন ইংরেজকে ফোর্ট উইলিয়ামে বন্দী করছিলেন। না, এই ফোর্ট উইলিয়ামে বন্দী করছিলেন। এই ফোর্ট উইলিয়াম আবার কত সালে করা হয়? 1700 সালে। মনে রাখবা, ফোর্ট উইলিয়াম করা হয় 1700 সালে। এবং জুন মাসের গরমে 123 জন শ্বাসরুদ্ধ করে অবস্থায় মারা যায়। অনেকে বলে এটা সম্পূর্ণ একটা গুজব, অনেকে বলে যে এমন কিছু হয়েছে কিন্তু মানুষ অল্প মারা গেছে বা অন্য কোনো কারণে মারা গেছে এমন। কিন্তু তুমি যদি এই 4টা পয়েন্ট মনে রাখতে পারো, তাহলে তুমি যে কোনো প্রশ্ন যেভাবেই হোক অ্যান্সার করে দিবা এবং তোমাকে মাস্ট মানে নাম্বার দিবে। ঠিক আছে, নাম্বার দিতে বাধ্য। এই টেকনিকটা যদি তোমাদের ভালো লাগে, হ্যাঁ, পিডিএফটা আমি আবারও বলতেছি, যারা এই সুন্দর পিডিএফটা পেতে চাও, এই পিডিএফটা আমি অনেক মায়া করে, অনেক যত্ন করে, ভালোবেসে তৈরি করছি। সো যারা এই সুন্দর পিডিএফটা পেতে চাও তারা দ্রুত একটা একটা করে শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। চলো এরকম আরো কিছু যেগুলো নিয়ে সৃজনশীল আসতে পারে, যেগুলো নিয়ে সব প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। এই যে দেখো, দেখো আমি তোমাদের জন্য এই যে দিয়ে দিচ্ছি দ্বৈত শাসন। এই দ্বৈত শাসন কি? এটা তোমাদের খ নাম্বারে আসতে পারে। এই দ্বৈত শাসনটা হচ্ছে খ নাম্বারে আসতে পারে। দেখো দ্বৈত শাসন, এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রবার্ট ক্লাইভ। এটা হচ্ছে কে? রবার্ট ক্লাইভ, সরি লর্ড ক্লাইভ। আচ্ছা, রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ যাই বলি, তাহলে যদি বলা হয় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? মনে রাখবা, দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। ঠিক আছে, লর্ড ক্লাইভ। এবং এই যে দ্বৈত শাসন ব্যবস্থাটা যদি বলে, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝো? দ্বৈত শাসন ব্যবস্থা, ধরো তোমাকে একটা প্রশ্ন করছে যে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝো, তুমি প্রথমেই লেখলা, প্রথমে একদম এক লাইনে, এই হচ্ছে তোমার খাতা, এটা হচ্ছে কি তোমার খাতা, মনে মনে ধরো তুমি এখানে লেখলা খ, এভাবে দিয়ে এভাবে একটা টান দিলা। তারপরে তুমি প্রথম লাইনে লিখবা যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। এটা হচ্ছে তুমি এই প্রথম লাইনে লেখা দাঁড়িয়ে দিলা। তারপরে একটা লাইন লেখার মতো স্পেস দিবা, স্পেস দিবা, স্পেস দিয়ে আবার লেখা শুরু করবা যে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে বুঝায়, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে বুঝায় ক্ষমতাহীন দায়িত্ব এবং দায়িত্বহীন ক্ষমতা। এই কথাটা যদি শুধু লিখতে পারো, এই যে তুমি এক লাইন লেখছো না যে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে, এটার জন্য তোমাকে ওই টিচার 1 নাম্বার জরুর দিবে এবং অবশ্যই দিবে, বিশ্বাস করে অবশ্যই দিবে। তারপরে যখন তুমি লিখবা যে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে বুঝায় ক্ষমতাহীন দায়িত্ব আর দায়িত্বহীন ক্ষমতা, তুমি মনে করো 1.5, যদি 1.5 দেওয়ার মতো নাই, এই এতটুকু লিখতে পারলে তোমাকে 2 দিবে যদি আরেকটু জাস্ট লেখা ইনক্লুড করে দাও। তুমি হচ্ছে এক লাইন লেখার পরে একটা গ্যাপ দিবা, এক লাইন, তারপরে এই লাইনটা লিখবা, তারপরে সেখানে মনে করো যে আর 4টা লাইন লিখবা, শেষ। খুব বেশি লিখতে হবে না, বিশ্বাস করো আমরা তো লিখে আসছি, খুব বেশি লেখা লাগবে না। তুমি জাস্ট আমি যেই ফরম্যাটটা বললাম এই ফরম্যাটে যদি লেখো, তোমাকে 2 এ 2 দিতে বাধ্য টিচাররা, ঠিক আছে? সো প্রথমে লিখবা দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ, তারপরে তুমি লিখবা দ্বৈত শাসন ব্যবস্থা বলতে বুঝায় ক্ষমতাহীন দায়িত্ব এবং দায়িত্বহীন ক্ষমতা। অর্থাৎ এখন তুমি কিভাবে কি করবা, তোমার এই যে ক্ষমতাহীন দায়িত্ব আর দায়িত্বহীন ক্ষমতাটা কি? ক্ষমতাহীন দায়িত্ব মানে হচ্ছে
তোমার যে এই যে 1764 সালে না 1757 সালে যখন নবাব সিরাজউদ্দৌলা হেরে যায় তখন ক্ষমতায় কাকে বসানো হয়? মীর জাফরকে। তখনই এই ব্যাপারটা দ্বৈত শাসন চলে আসছে। মীর জাফর মনে করো এই তার চেয়ার, ঠিক আছে, এই চেয়ারে মনে করো সে বৈশা আছে, কিন্তু এই চেয়ারে বৈশা থাকার পরও তার কোনো ক্ষমতা নাই। তার মানে এটাই হচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব। তার মানে সে শুধু বৈশা থাকে, কিন্তু সে কি করতে পারবে, সে কি করতে পারবে না, কাকে কোথায় নিয়োগ দিবে, সব কার কাছ থেকে যায়? এই ইংরেজদের পরামর্শে তার করা লাগে। এবং দায়িত্বহীন ক্ষমতা মানে কি? দেখো ইংরেজদের কিন্তু তারা কিন্তু নবাব না, তারা ক্ষমতায় বসে নাই, কিন্তু সব দায়িত্ব তাদের হাতে। কোথায় টাকা তুলবে, কোন জায়গা থেকে কর নিবে, ক্ষমতায় কাকে বসাবে, সব তাদের হাতে। তার মানে ক্ষমতাহীন দায়িত্ব হচ্ছে কার? নবাবের। আর দায়িত্বহীন ক্ষমতা কার? কোম্পানির। আমি একটু আরো সুন্দর করে লিখে দেই তোমাদের বুঝার সুবিধার্থে। ক্ষমতাহীন দায়িত্ব কার? ক্ষমতাহীন দায়িত্ব হচ্ছে নবাবের। আর দায়িত্বহীন ক্ষমতা কার? দায়িত্বহীন ক্ষমতা হচ্ছে কোম্পানির। এটাই যদি তুমি একটু বড় করে লিখে দাও, তোমার 2 নাম্বার বলো, 3 নাম্বার বলো, 4 নাম্বার সব জায়গায় তুমি একদম কোপায় দিতে পারবে, ঠিক আছে। তারপরে দেশীয় শাসনে জনগণকে উত্তেজিত করা এবং ইংরেজ শাসনে আগ্রহী করা, এটাও তার একটা লক্ষ্য ছিল এই দ্বৈত শাসনের, ঠিক আছে, লর্ড ক্লাইভের। এতটুকু যদি তুমি লিখতে পারো, বিশ্বাস করো 2 এ 2 তুমি পাওয়াই। এবার বলো এটা কি তোমাদের কেমন লাগছে? হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ আমি বলে দিব, সব বলে দিব, কোনো সমস্যা নাই। তোমরা শুধু ভাইয়ার ক্লাসটা শেয়ার করে দাও, আর বন্ধুদেরকে মেনশন করে দাও। তোমাদের কেমনে এসএসসি তে A+ পাওয়া লাগে ইনশাআল্লাহ ব্যবস্থা আমি করে দেব, ঠিক আছে। তোমরা শুধু ভাইয়ার ক্লাসগুলা একটু ভালো করে ফেলবা, ঠিক আছে, ওকে। তারপরে আসো, চলো আরেকটা জিনিস দেখাই, বক্সারের যুদ্ধ। তুমি বিশ্বাস করো, তুমি এই যে আজকের ক্লাসটা করতেছো না, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করলে এই সব পুরো অধ্যায়টা তোমার মাথায় একদম ঢুকে যাবে। তোমার আর আলাদা করে বই নিয়ে অত বেশি মানে প্যারা খাইতে হবে না, ঠিক আছে, ওকে। তারপরে আসো, এই যে দেখো বক্সারের যুদ্ধ, এই হচ্ছে বক্সারের যুদ্ধ। যদি প্রশ্ন করা হয় বক্সারের যুদ্ধ কাদের কাদের মধ্যে হইছে, তখন এই ছবিটার কথা মনে করবা। এই ছবিটাতে কে কে আছে একটু দেখো তো। ছবিটার মধ্যে আছে লর্ড ক্লাইভ মানে ইংরেজ কোম্পানি আর কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এই পাশে আছে মীর কাসিম। তার মানে কাদের কাদের মধ্যে হইছে? মীর কাসিম এবং ইংরেজ কোম্পানির মধ্যে হইছে এই বক্সারের যুদ্ধ। তাহলে এটা প্রথমেই বুঝে গেলা যে মীর কাসিম আর হচ্ছে রবার্ট ক্লাইভের মধ্যে যুদ্ধটা হইছে। তারপর দেখো এইখানে বক্সারের যুদ্ধ যদি তোমার ডি নাম্বারে আসে, এটা তো অবশ্যই ডি নাম্বারে আসার মতো, আবার বি নাম্বারে বা অনুধাবনমূলকে আসতে পারে যে বক্সারের যুদ্ধ বলতে কি বুঝো, তাহলে জাস্ট এগুলা লিখে দিবা যে মীর কাসিম একজন স্বাধীন চেতা ধীর মনোভাব সম্পন্ন ব্যক্তি ছিল। এতটুকু যদি দেখতে পারো তাহলে লিখবা যে মীর কাসিম একজন স্বাধীন চেতা নবাব ছিল। স্বাধীন চেতা মানে কি? মানে যে শুধু নিজের অন্তরের কথা শোনে, যে অন্য কারো কথা শোনে না, ঠিক আছে, এটাই হচ্ছে স্বাধীন চেতা। এবং তার রাজধানী স্থানান্তর করছে। রাজধানী কোথায় স্থানান্তর করছে? মুঙ্গেরে। কেন করছে? যাতে করে সে ইংরেজদের কাছ থেকে একটু দূরে যাইয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শক্তি সঞ্চয় করতে পারে, এবং সেখানে সে একটা অস্ত্রের কারখানাও করছে। তারপরে শাসন ব্যবস্থার পুনর্গঠন, শাসন ব্যবস্থাকে আরো সুন্দরভাবে তার এলাকায় যে মানুষগুলো ছিল তাদেরকে আরো ভালোভাবে থাকার জন্য, ফসল আরো ভালোভাবে কিভাবে ফলানো যায় সবকিছু নিয়ে সে চিন্তা ভাবনা করছিল। শাসন ব্যবস্থার পুনঃপ্রবর্তন। তারপর নবাবী ফরমানের অবমাননা, তারপরে ওই যে নবাবী ফরমানের অবমাননা কে করছে? ইংরেজরা। তারপরে দস্তকের অপব্যবহার রোধ করছে। তারপরে অবাধ বাণিজ্য নীতির প্রচলন করছে। এগুলা কে করছে? এই মীর কাসিম করছে। আর এই জন্যই কিন্তু হচ্ছে বক্সারের যুদ্ধটা হয়েছিল, এই জন্যই কিন্তু হচ্ছে বক্সারের যুদ্ধটা হয়েছিল। এগুলো হচ্ছে বক্সারের যুদ্ধের কারণ। এগুলা কি? বক্সারের যুদ্ধের কারণ। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, কারো লিখতে হবে না, ঠিক আছে। কারো লিখতে হবে না, তোমরা হচ্ছে এই পিডিএফ পেয়ে যাবা, শেয়ার দিলেই পিডিএফ পেয়ে যাবা। এবার আসো ৭৬-এর মনন্তর। এতদিন তো অনেকে শুধু শুনে আসছো যে ৭৬-এর মনন্তরটা কি ভাইয়া, এবার চলো একটু বিস্তারিত জেনে আসো যে ৭৬-এর মনন্তর কি, এই জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। এই আজকের ক্লাস কি তোমাদের কাছে বোরিং লাগতেছে বলো?
ইতিহাস ক্লাস কি তোমাদের কাছে বোরিং লাগে? একটু জানাও যে আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগতেছে, ভাইকে একটু জানাও। তারপরে দেখো ৭৬-এর মনন্তর, মনে রাখবা ৭৬-এর মনন্তর এটা হচ্ছে ইংরেজি সাল, যদি আসে কত সালে হয় তাহলে ইংরেজি দিবা ১৭৭০ সাল, দুইটাই মনে রাখবা ১৭৭০ সাল, আর বাংলায় হচ্ছে ১১৭৬ সাল। ঠিক আছে, ১৭৭০ সাল হচ্ছে ইংরেজিতে, আর বাংলায় হচ্ছে ১১৭৬। এই জন্যই এটাকে ৭৬-এর মনন্তর বলা হয়। ঠিক আছে, বাংলা ১১৭৬, ইংরেজিতে ১৭৭০। তারপর দেখো অনাবৃষ্টি ও খরায় ফসল নষ্ট হয়, অনাবৃষ্টি ও খরায় সেই সময় ফসল নষ্ট হয়, তার উপর আবার ইংরেজদের অত্যাচার শোষণ তো আছেই, সবকিছু মিলে এই ৭৬-এর মনন্তর নামে একটা মহা দুর্ভিক্ষ হয়। কি মহা দুর্ভিক্ষ হয়? আর এই মহা দুর্ভিক্ষে কতজন মানুষ মারা গেছে জানো? ১ কোটি লোক মারা যায় দুর্ভিক্ষে। এটা কার মতে? রিচার্ড বেচারার মতে। তখনকার মানুষই ছিল ৩ কোটি, তার মধ্যে মারা গেছে ১ কোটি, অর্থাৎ ৩ ভাগের ১ ভাগ মানুষই মারা গেছে। ঠিক আছে, এটাই ছিল ৭৬-এর মনন্তর। বুঝতে পারছো? ওকে, তাহলে তুমি যদি ৭৬-এর মনন্তর বলতে কি বুঝায়, তুমি যদি জাস্ট এই কয়টা টপিক বা এই কয়টা পয়েন্ট যদি তুমি তুলে দাও, বিশ্বাস করো তোমাকে ২ এ ২ দিবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আসো নীল জল নীতি। নীল জল, আবার কেউ ভাইবো না লাল পানি, ওই যে একটা গান আছে না লাল পানি। সো তোমরা তো এতদিন লাল পানি গান শুনে আসছো, এবার নীল জল নীতি কি সেটা শোনো। ঠিক আছে, তো যদি প্রশ্ন করা হয় নীল জল নীতিকে গ্রহণ করছে, নীল জল নীতি গ্রহণ করছিল আল-বুকার্ক। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আল-বুকার্ক উনি হচ্ছেন ওই যে তোমার বলছিলাম না যে ফরাসি যেই গভর্নর ছিল তাদের মধ্যে শ্রেষ্ঠ, এই যে পর্তুগিজ গভর্নরদের মধ্যে শ্রেষ্ঠ ছিল আল-বুকার্ক, এবং তিনি হচ্ছে নীলজল নীতি। আর নীলজল নীতিটা কি? এটা হচ্ছে সাম্রাজ্যবাদী শাসক, এই সাম্রাজ্যবাদী শাসক ছিলেন আল-বুকার্ক। আর যে সাম্রাজ্যবাদী নীতি, তিনি ছিলেন একজন গোঁড়া সাম্রাজ্যবাদী নীতি, অর্থাৎ তিনি সমুদ্রে অনেক বেশি নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে, এবং তার যে সাম্রাজ্যবাদ এটা তিনি অনেক বেশি পরিমাণে করতে চাইছিল। এই জন্য এটা হচ্ছে সাম্রাজ্যবাদী নীতি। আর এটা কে করছে? আল-বুকার্ক, নীলজল নীতি। ঠিক আছে, নীলজল নীতি। এই কয়টা জানা থাকলেই নীলজল নীতি সম্পর্কে তুমি লিখতে পারবা। ওকে, তারপর আসো আলীনগরের সন্ধি। এই যে এটা একটু আগে বলতেছিলাম যে আলীনগর সন্ধিকে কেন সিরাজউদ্দৌলা বা নবাবের পতনের প্রথম ধাপ ধরা হয়? কেন? কারণ এটা কত সালে করা হয়েছে দেখো, ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি, অর্থাৎ পলাশী যুদ্ধের আগে। দেখো, চারদিকে আপন জনের ষড়যন্ত্র লক্ষ্য করে যুদ্ধ বন্ধ ঘোষণা করে। নবাব সিরাজউদ্দৌলা মাত্র ২৩ বছর বয়স, তিনি এই ২৩ বছর বয়সে অনেক অদূরদর্শী ছিল, এবং তিনি অভিজ্ঞতা অনেক কম ছিল, এবং তিনি ছোটবেলা থেকে তার বাবা মায়ের আদর পেয়ে বড় হয়েছে, সে ওই সবাইকে ক্ষমা করে দিতে শিখছে, কিন্তু তিনি ওই যে কঠোর হইতে পারেন নাই। মনে করো এই যে মীর জাফর, তারপরে জগৎ শেঠ বা যারা ছিল, তারা যে তার বিরুদ্ধে মানে এত কিছু করছে, তারপরে সে তাদেরকে কি করছে? শাস্তি না দিয়ে তাদের প্রতি বিশ্বাস রাখছে। এই জন্যই কিন্তু তারা সাপ হয়ে ছবল মেরে দিছে। ঠিক আছে, সো ইতিহাস আমরা কেন পড়ি? কারণ ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হয়, এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যৎ জীবনে সেটা কাজে লাগাই। এই জন্যই কিন্তু আমরা ইতিহাস পড়ি। তাহলে তোমরা বলো ভাইয়া এই মরা মানুষের ইতিহাস আমরা কেন পড়ি? মরা মানুষের ইতিহাস জেনে আমাদের কি লাভ, তাই না? এটাই হচ্ছে লাভ, যে ওই যে আগে যা ঘটে গেছে সেগুলা ইতিহাসের পুনরাবৃত্তি যেন, মানে হচ্ছে খারাপগুলো যেন না হয়। আর এই খারাপটা আমরা একসময় ফেস করছি। কখন জানো? দেখো এই তোমার যে পলাশীর যুদ্ধ, আমি তোমাকে একটা একদম প্রত্যক্ষভাবে একটা উদাহরণ দিয়ে দিই। দেখো, এই যে দেখো পলাশীর যুদ্ধে কি হয়েছিল? পলাশীর যুদ্ধে কিন্তু যুদ্ধ বিরতি ছিল। এই যুদ্ধ বিরতি দেওয়ার কারণেই কিন্তু নবাবের পতন অনেক বেশি হয়েছে। যদি যুদ্ধবিরতি না দিত, যদি যুদ্ধটা চালায় যাইতো, তাহলে কিন্তু নবাবের পতন ওইভাবে হইতো না, নাও হইতে পারত। এই যুদ্ধবিরতি দেওয়ার কারণে তার একটা পতন হয়। কারণ তারপরে তো মীর জাফর আর কোনো যুদ্ধই করে নাই। ওই যে মোহনলাল, মীর মর্দান, তারাই তো শুধু যুদ্ধটা আগাইতেছিল। তারপরে সাফরে,
এই তিনজনই তো নবাবের মানে ছিল। তার মানে তুমি দেখো প্রায় 50,000 সৈন্য ছিল নবাবের, আর মাত্র 3,000 সৈন্য ছিল ইংরেজদের। তারপর তারা কেন জিতে নাই? এই নবাব তারপরে কেন জিতে নাই? কারণ হচ্ছে বেশি সংখ্যক যার কাছে সৈন্য ছিল অর্থাৎ মীর জাফর, এই মীর জাফর তার যে সৈন্য ছিল তাদেরকে যুদ্ধ না করার জন্য আদেশ দিছে, বলছো তোমরা তোমাদের মতো দাঁড়ায় থাকো। অথচ তখনও কিন্তু নবাব এই মীর জাফরকে ডেকে এনে তাকে বলছিল তোমাকে কোরআন দিলাম, তোমাকে আমার বিশ্বাস দিলাম, তুমি কি করবা বলো। সে বলছে নবাব আমি আপনার জন্য যুদ্ধ করব, কিন্তু সে কিন্তু যুদ্ধ করে নাই, সে কিন্তু ওই ইংরেজদের কথাই রাখছে। তার মানে তোমার আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদেরকে তুমি অনেক বিশ্বাস করো, যাদেরকে তুমি অনেক বন্ধু বলে ডাকো, যাদেরকে আমরা বন্ধু বলে ডাকি, যাদেরকে আমরা বেস্ট ফ্রেন্ড ডাকি, ঠিক আছে, কিন্তু একটা সময় তারাই কিন্তু আমাদেরকে পিছন থেকে বাস দেয়, তারাই কিন্তু আমাদেরকে পিছন থেকে ছোবল মারে। সো বন্ধু বান্ধব চুজ করার ক্ষেত্রে এবং বন্ধু বান্ধবের ক্ষেত্রে অনেক সতর্ক থাকবা, ঠিক আছে। এটা তোমরা আরো বেশি যখন ম্যাচিউর হবা তখন আসলে বুঝতে পারবা। একটা সময় আমরা যখন ছোট থাকি তখন আমাদের অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু যখন আমরা ছোট থেকে ধীরে ধীরে বড় হতে থাকি তখন আমাদের বন্ধু বান্ধবের সংখ্যা কমতে থাকে, কারণ তখন আমরা বুঝতে পারি যে স্বার্থের বাইরে কেউ কারো নয়, ঠিক আছে, এটা তখন আমরা ধীরে ধীরে বুঝতে পারি। ওকে, এইসব ব্যাপারে আরো আমরা পরে কথা বলবো, সমস্যা নাই। তারপরে কিছু কিছু এইসব স্বার্থবাদীর বিরে কিছু কিছু মানে হচ্ছে নিঃস্বার্থ বন্ধু তারপর আমরা পেয়ে যাই, এবং তারাই দিন শেষে আমাদের একদম শেষ পর্যন্ত বন্ধু থাকে। তারপরে দেখো এই চারদিকে আপন জনের ষড়যন্ত্র লক্ষ্য করে যুদ্ধ বন্ধ ঘোষণা কে করছে? সিরাজউদ্দৌলা করছে, এবং ইংরেজদের সাথে চুক্তি। কারণ সে তো বুঝতেই পারছে তার এই যে কি বলে নবাবের যেই ক্ষমতা, এই ক্ষমতার পিছনে অনেকে উঠে পড়ে লাগছে। তার যেই সিংহাসন, এই সিংহাসনের আশেপাশে সবই সাপ, ঠিক আছে, এই জন্য সে এটা করতে বাধ্য হয়, এবং এটার কারণে তার পতনের এক ধাপ আগায় যায়। ওকে, তারপরে আসো অন্ধকূপ হত্যা, এটা তো মাত্রই বললাম। তারপরে পলাশির যুদ্ধ, এই যে পলাশির যুদ্ধটা একটু দেখো, এটা সম্পর্কে পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। পলাশির যুদ্ধ, ওকে দেখো পলাশির যুদ্ধটা কি হয়েছে 1757 সালের 23 জুন। তুমি জাস্ট এই কয়টা তথ্য জানা থাকলে তুমি যে কোনো পলাশির যুদ্ধ সম্পর্কে যে কোনো অ্যান্সার দিতে পারবা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সব অ্যান্সার করতে পারবা। এবং দেখো কুষ্টিয়া জেলার পলাশির আম্র কারণে ভাগীরথী নদীর তীরে, তাহলে যদি বলা হয় পলাশি কোন নদীর তীরে অবস্থিত? পলাশি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তারপর নবাবের কতজন সৈন্য ছিল? 50,000 সৈন্য ছিল, আর ইংরেজদের মাত্র 3,000 সৈন্য ছিল। তারপরে মীর জাফরের বিশ্বাসঘাতকতা ছিল, নবাবের শোচনীয় পরাজয়, এবং বাংলার শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট চলে যায়, এবং 200 বছরের জন্য বাংলার যেই সূর্যের অস্ত সেটা কিন্তু মানে হচ্ছে নিভে যায়। ওকে, তাহলে এই ছিল। এবার চলো আমি তোমাদেরকে দেখাই যে তোমাদের কাজগুলো কি, তোমাদের কাজগুলো কি আজকের ক্লাসে, তোমাদের হোমওয়ার্কটা কি। এই দেখো আমি তোমাদেরকে একটু কাজ দিয়ে দেই, এবং এই কাজের জন্য অবশ্যই গিফট থাকবে, অবশ্যই গিফট থাকবে। কোথায় কোথায়, এই যে দেখো এখানে আমি তোমাদেরকে পিডিএফ এ যারা যারা শেয়ার দিছো তারা তো পিডিএফ পাবা, তাই না? সো পেজে নক দিলে পিডিএফ পাবা। তো এই জ্ঞানমূলক প্রশ্ন এখানে আমি একদম হটেস্ট, একদম টপেস্ট তারপরে একদম বেস্ট এমন 15টা জ্ঞানমূলক প্রশ্ন দিছি। কয়টা? 15টা। এবং দেখো এগুলাই কিন্তু ঘুরে ফিরে আসবে, এগুলাই তুমি যে কোনো বোর্ডেরই হও দেখবা এই 15টা প্রশ্নই ঘুরে ফিরে তোমার পরীক্ষায় আসবে এসএসসি তে, দেখো এগুলো থেকেই আসবে। তারপরে দেখো অনুধাবনমূলক প্রশ্ন এই অধ্যায়ের একদম টপেস্ট হটেস্ট 15টা প্রশ্ন দিছি, ঠিক আছে, একদম 15টা প্রশ্ন, এই 15টা প্রশ্নের মধ্যেই মোটামুটি থাকবে। সো এই জ্ঞানমূলকের 15টা প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের 15টা, এই মোট 30টা প্রশ্ন তোমাদের কি করতে হবে? তোমাদেরকে খাতায় উত্তর লিখে জমা দিতে হবে। এবং এটা ডেডলাইন কবে? ডেডলাইন হচ্ছে যদি পারো আজকে রাত 12টার মধ্যে, অথবা আগামীকাল টুমরো রাত 8টার মধ্যে, 8 PM রাত 8টার মধ্যে, আগামীকাল 8টার পরে আমি প্রাইজ ঘোষণা করব। তিনজনকে আমি প্রাইজ দিব।
সেটা অবশ্যই ফোন রিচার্জ হতে পারে, বা একটা বই গিফট দিতে পারি, বা আমাদের টি শার্ট গিফট দিতে পারি, যে কোনো একটা কিছু গিফট দিব, ঠিক আছে? তো যারা এই কাজটা করবে, এই 15-15-30টা প্রশ্ন খুব সুন্দর করে খাতায় উত্তর লিখে ছবি তুলে আমাদের যে আইডিকেশন অফিসিয়াল গ্রুপ, একটা গ্রুপ আছে আইডিকেশন অফিসিয়াল গ্রুপ, তোমরা পেজে বলো বা যে কোনো জায়গায় গেলেই তোমরা এটা পেয়ে যাবা, ওইখানে আপলোড দিতে হবে। এবং কিভাবে আপলোড দিতে হবে আমি আবারও বলে দেই। প্রথমে তোমার নাম, তারপরে তোমার কলেজ এগুলা দিবা, দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে প্রতিটা প্রশ্নের উত্তর লিখে ফেলবা, লিখে ছবি তুলে গ্রুপে আপলোড দিবা। তারপর উপরে লিখে দিবা যে হিস্ট্রি প্রতিযোগিতা 1 এবং নিচে আমার নামটা লিখে দিবা, মেন্টর সাইফুর রহমান জুবায়ের, ঠিক আছে? সাইফুর রহমান, ওইটা তোমরা পেয়ে যাবা, পিডিএফই পেয়ে যাবা আমার নামটা, সাইফুর রহমান জুবায়ের, মেন্টর সাইফুর, লিখে তারপর তোমরা গ্রুপে আপলোড দিবা, অথবা আমাকে মেনশন দিয়ে দিতে পারো, তাহলে আমার খুঁজে পেতে সুবিধা হবে। আমি সবার খাতা চেক করব, চেক করে যারটা সবচেয়ে বেশি সুন্দর হবে এমন 3 জনকে আমি গিফট দিব, ঠিক আছে? এমন 3 জনকে গিফট দিব। ওকে, বাকিদের বইলা দিও। ওকে, তারপরে দেখো আমি তোমাদের জন্য এই যে এখানে কিছু হচ্ছে সৃজনশীল দিছি, যে এই যে একটা সৃজনশীল দিয়ে দিছি, দেখো কেমন সৃজনশীল হবে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একটা সৃজনশীল এখানে দিয়ে দিছি, ঠিক আছে? সো এগুলো তোমরা চাইলে আনসার করতে পারো, এগুলো তোমরা একটু পরে আনসার করতে পারো। এবার আমি তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দেখো, আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। এই যে এই পিডিএফটা যদি তুমি পড়ো, তাহলে তোমার আলাদা করে মানে খুব গুরুত্বপূর্ণ সব জিনিস এখানে পেয়ে যাবা। এই দেখো, এই পুরো প্রথম অধ্যায়ের সবকিছু গুরুত্বপূর্ণ সবগুলা ডেট এখানে দেওয়া আছে। এটা আমার একটা বই, জিকে মৌলিকপিডিয়া বই, ওই বইয়ের পিডিএফ এখানে দেওয়া আছে। একদম প্রথম অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ তথ্য মানে হচ্ছে ডেটগুলো দেওয়া আছে। তারপরে দেখো এই ইউরোপীয় বণিকদের আগমন কে কবে আসছে, সবার আগে আগমন করছে কারা? পর্তুগিজরা। কত সালে আসছে? 1498 সালে কালিকট বন্দরে। এই যে দেখো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, এটাও পেয়ে যাবা। দেখো একদম তুমি খুব সুন্দর করে দেওয়া আছে, জাস্ট তোমার আলাদা করে ওইভাবে পড়তে হবে না, খুব সুন্দর করে দেওয়া আছে। পর্তুগিজ 1498 কালিকট বন্দরে। তারপর বাংলায় কবে আসছে? 1516 সালে। বাংলায় তারা যে নামে পরিচিত, ফিরিঙ্গি। তারপরে দেখো বাংলায় প্রথম কুটি কোথায়? হুগলিতে। তারপরে বাংলা কবে ত্যাগ করে? 1666 সালে চট্টগ্রাম, ঠিক আছে? দেখছো সবগুলো এইভাবে দেওয়া আছে, পর্তুগিজ, ইংরেজ, নেদারল্যান্ড, তারপর ডেনমার্ক, ফ্রান্স, সবগুলো এইভাবে দেওয়া আছে। তারপর দেখো এই যে মুঘল সম্রাটদের আনুগত্য স্বীকার করেনি কে? পর্তুগিজরা। পর্তুগিজ গভর্নরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আলবুকার্ক। নীলজল নীতির প্রবক্তা মালাক্কা ও হরমুজ প্রণালী দখল করেন। মনে রাখবা এই যে মালাক্কা, এই মালাক্কা কোনটা জানো? এই মালাক্কা মানে হচ্ছে বর্তমান মালয়েশিয়া। মালাক্কা হচ্ছে বর্তমানে মালয়েশিয়া, মনে রাখবা, ঠিক আছে? মালাক্কা হরমুজ প্রণালী দখল করেন। তারপর আবার তাদের কাছ থেকে আবার ওলন্দাজরা দখল করছিল। তারপরে চট্টগ্রাম থেকে পর্তুগিজদের কে বিতাড়িত করছেন? শায়েস্তা খান। চট্টগ্রাম থেকে শায়েস্তা খান পর্তুগিজদের শায়েস্তা করে দিয়েছেন, ঠিক আছে? তারপর দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? শেরশাহ, এটাও পড়বা। তারপরে দেখো এখানে এটা তো পর্তুগিজ গেল। তারপরে দেখো ইংরেজদের সম্পর্কে সকল তথ্য দেওয়া আছে। কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন? তারপরে জব চার্নকের কাছে কে 1200 টাকায় কলকাতা বিক্রি করেন? সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তারপর দেখো হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা, তারপরে কোম্পানি দেওয়ানি লাভ কবে করেন, একদম পুরো এই অধ্যায়টা। মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা খান, মীর কাসিম, বাংলার শেষ নবাব নাজিমুদ্দৌলা, হ্যাঁ, তারপরে হচ্ছে লর্ড ক্লাইভ, এগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে। সো এই পুরো পিডিএফটা যারা পড়ে ফেলবা, এমসিকিউ সহ 2টা পিডিএফ পড়ে ফেলবা, পেজে নক দিলেই পেয়ে যাবা, ঠিক আছে? পেজে নক দিলেই আমার এই পিডিএফ গুলা পেয়ে যাবা। একদম খুব সুন্দর একটা পিডিএফ, তোমরা শুধু হচ্ছে সুন্দর করে পড়ে ফেলবা। বই এখন তোমাদের কিনা লাগবে না, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? এখন তোমাদের বইগুলো কিনা লাগবে না, পিডিএফ গুলো পড়ো তাহলেই হবে। এগুলা তোমাদের এইচএসসির পরে এডমিশনের ক্ষেত্রে আমাদের এই বইগুলো তোমরা নিতে পারবা। ওকে, তাহলে হ্যাঁ পিডিএফ পাবা হচ্ছে আইডিকেশন পেজে। যারা যারা আজকের ক্লাসটা শেয়ার দিছো, শেয়ারের স্ক্রিনশটটা নিয়ে
শেয়ারের স্ক্রিনশটটা নিয়ে আমাদের আইডেন্টিফিকেশন পেজে দিবা, পেজে দিয়ে বলবা যে জুবাইর ভাইয়ের পিডিএফটা দিন, তাহলে দেখবা আমার পিডিএফটা দিয়ে দিছে। ঠিক আছে, ওকে। তাহলে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের অনেক অনেক, তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগছে এবং ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আবারও চলে আসব। আশা করি সবাই চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো, হ্যাঁ, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর যে প্রতিযোগিতাটা দিলাম সবাই প্রতিযোগিতা অ্যাটেন্ড করবা, কারণ এতে করে তোমার প্রথম অধ্যায় সকল কনফিউশন এবং সকল গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সো আমি আবারও বলতেছি, যারা এটা কোনোভাবেই মিস করা যাবে না, এটা কোনোভাবেই মিস করবা না। ঠিক আছে, ওকে, তাহলে সবাই করে ফেলবা। আর এখানে 30টা পর্যন্ত এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে? এগুলো তোমরা পড়ে ফেলবা, এগুলো তোমরা পড়ে ফেলবা অ্যানসার সহ। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।